আচ্ছা, আমরা এতদিন তোমাদের ফাংশন নিয়ে আলোচনা করছি অনেক কিছু। গতদিন তোমাদের মানে দেখাচ্ছিলাম, মানে অনেক কিছু দেখাইছি। তার মধ্যে তোমাদের এই ফাংশনের বিভিন্ন প্রকার দেখাইছি। আজকে মূলত একটা জিনিস নিয়ে আলোচনা করব। তোমাদের গতদিন ফাংশনের পরিচয় দেখাইছিলাম অ্যাকচুয়ালি। তোমাদের গতদিন এটা দেখাইছিলাম যে কোনো একটা ফাংশনকে ফুললি পরিচিত করতে গেলে এভাবে লিখি সাধারণত আমরা, যে এফ, আমরা সাধারণত এভাবে লিখি যে এফ কোলন এ টু বি, তারপরে ফাংশনের পরিচয় লিখি, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার প্লাস টু, এরকম করে লিখি। এই জিনিসটা মানে হচ্ছে তোমাদের গঠন বলছিলাম, এটা হচ্ছে তোমার একটা ফাংশনের ফুল পরিচয়। তোমাদের এটাও বলছিলাম যে এই জিনিসটার মধ্যে এই এফ কোলন এ টু বি এটাকে আসলে পড়তে হয় এফ, এফ হচ্ছে, এটাকে আসলে পড়তে হয় বাংলায় যদি তুমি পড়ো, এফ হচ্ছে এ থেকে বিতে একটা ফাংশন, এ থেকে বিতে ফাংশন, এটাকে বাংলায় পড়তে গেলে এভাবে পড়ে। আর এই জিনিসটার পরিচয় হচ্ছে এইটা হচ্ছে তোমার ডোমেন, আর এই বি জিনিসটাকে বলা হয় আসলে কোডোমেন। আর তোমাদের একটু বলছিলাম যে এই অংশটা নির্দেশ করে ফাংশনের পরিচয়, মানে সে আসলে কি কি ইনপুট নেয় আর কি আউটপুট দেয়। আর এই অংশটা নির্ভর, এই জিনিসটা বোঝায় আসলে ফাংশনটার কাজ, ঠিক আছে। এখন এটার মানে হচ্ছে তোমাদের বলছিলাম যে এফ অফ এক্স সমান, যদি আমি এক্স স্কোয়ার প্লাস টু এটা বলি, এই কথাটার মানে হচ্ছে যে এখানে এইখানে যে এক্সটা আছে এটা হচ্ছে তোমার ইনপুট, আর এইখানে যে এই জিনিস ডান পাশের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট। এখন তোমাদের আমি এটাও দেখাইছিলাম যে আমার যদি একটা জিনিস দেওয়া থাকে যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে এফ অফ টু সমান কত হবে? এটা হবে তোমার এক্স স্কোয়ার প্লাস টু, মানে এখানে আমার সরি, মানে এফ অফ টু সমান হচ্ছে তোমার, যেহেতু আমি এখানে ইনপুট বলছিলাম এক্স থাকলে ইনপুট দেয় এবং আউটপুট দেয় এক্স স্কোয়ার প্লাস টু, আর এখানে আমি ইনপুট দিছি টু, তাহলে আমার আউটপুট দেবে টু স্কোয়ার প্লাস টু, মানে হচ্ছে সিক্স। এই জিনিসপাতিগুলো কতদিন বলছিলাম, তাই তো? এটা মনে আছে না মোটামুটি? আর এটা আর কি বলে, সাকিব যেহেতু মিস করছো, তোমার এই জিনিসপাতিগুলো অলরেডি জানা থাকার কথা, সমস্যা নেই। ঠিক আছে, এখন এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বাধীন চলক আর অধীন চলক বলে একটা কনসেপ্ট আছে, তোমরা অলরেডি কিছুটা জানো, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তোমরা অলরেডি যে যে জিনিসটা জানো সেখান থেকে বলো তো, এই একটা ফাংশন ধরে এফ অফ এক্স আছে, এটার মধ্যে স্বাধীন চলক কোনটা, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? এক্স নেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে তোমার এক্স। এখন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে আসলে কি বোঝায়, এটা একটু বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে এমন একটা ভ্যারিয়েবলকে বোঝাই সেটা আসলে মানে অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। আমি এখানে একটু ব্যাখ্যা করি ব্যাপারটা। আমরা এখানে তোমাদের যখন বলা হয়েছে যে এফ অফ এক্স সমান ধরো এক্স স্কোয়ার প্লাস টু, এখানে একটা জিনিস খেয়াল করো। এখানে তোমরা তোমাদের প্রথম দিন থেকে বলতেছি ফাংশন জিনিসটাকে তুমি একটা মেশিনের মতো চিন্তা করতে পারো, যে এটা হচ্ছে একটা মেশিন। ঠিক আছে, ফাংশন মানে হচ্ছে একটা মেশিন। এই মেশিনের মেশিন, এই মেশিনের একটা ইনপুট থাকে আর এই মেশিনটার একটা আউটপুট থাকে। এখানে আমরা এই জিনিসটা বলতেছিলাম এই এক্সটা ছিল তোমার ইনপুট, আর এই যে এক্স স্কোয়ার প্লাস টু এটা ছিল তোমার ফাংশনটা আউটপুট। এখন একটা জিনিস খেয়াল করো, আর তোমাদের বলছিলাম এই জিনিসটা হচ্ছে ফাংশনটার নাম। এখন তার মানে এই এই ফাংশনটা হচ্ছে এফ, এফ একটা ফাংশন আছে, এই ফাংশনের নাম হচ্ছে এফ, এটা ইনপুট নিবে এক্স আর আউটপুট দিবে এক্স স্কোয়ার প্লাস টু। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যদি ইনপুট ভ্যারিয়েবলটা এক্স এক্স বলতেছি, তার মানে এক্স এর মান যা ইচ্ছা হতে পারে। ধরো আমি এক্স এর, আচ্ছা এখানে যা ইচ্ছা হতে পারে কথাটা আবার ঠিক না, আমাদের প্রথম অংশটা দেখতে হবে এফ এর মান কি টাইপের হতে পারে। এফ ইজ সাচ দ্যাট এ অ্যারো বি, এখানে আমি বলছি এ থেকে বিতে, মানে এ হচ্ছে তোমার ডোমেন আর বি হচ্ছে তোমার কোডোমেন, বা এটাকে অ্যাকচুয়ালি মানে তোমাদের একদিন বলছিলাম যে কোডোমেন আর রেঞ্জের মধ্যে পার্থক্যটা কি। এখন আমি এ আর বি ধরো তোমাকে বলে দিই নাই, বাট ধরো এ বলে দিলাম, ধরো তোমাকে এ বলে দিছি 1 2 3 4 5, আর ধরো তোমাকে বি বলে দিলাম বাস্তব সংখ্যা। তার মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যে এই ফাংশনটার পরিচয় যদি আমি দেই এফ কোলন এ টু বি এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু, এই কথাটা মানে হচ্ছে এই এক্স যে ভ্যারিয়েবলটা সেটা আসলে হবে এ এর ভ্যারিয়েবল, মানে এক্স আসবে এ থেকে, মানে এ ডোমেন যেহেতু, আর এক্সটা হচ্ছে ইনপুট, ইনপুটের আরেক নাম হচ্ছে ডোমেন, ইনপুট একটা ভালো নাম হচ্ছে ডোমেন। তার মানে আমি বলতে পারতেছি দেখো যে এখানে এই এক্স, এক্স হচ্ছে তোমার এক্স ইজ এ মেম্বার অফ এ, মানে এক্স তোমার এ থেকে নিতে হবে। মানে এখানে ইনপুট কাকে কে দিতে পারবা, এক কে দিতে পারবা, দুই কে দিতে পারবা, তিন কে দিতে পারবা, চার কে দিতে পারবা, পাঁচ কে দিতে পারবা। কিন্তু যাই হোক না কেন দেখো, আমি ইনপুটের ভ্যালুটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেছে না, ইনপুটটা খালি এই সেটটা থেকে আমি নিচ্ছি। সো এই জন্য এই সেটটা, এই জিনিসটাকে বলা হয় আসলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা কি বুঝছো? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জিনিসটা কেন বলা হয়?
কারণ হচ্ছে এই যে এক্স এর ভ্যালু এটা শুধুমাত্র এ সেটে কি কি আছে তার উপর ডিপেন্ড করতেছে, এ সেটে যে কোনো কিছু হইতে পারে। কিন্তু খেয়াল করো, আমি যদি আউটপুটের কথা জিজ্ঞেস করি, আউটপুটটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, আউটপুট নির্ভর করবে এক্স এর উপরে। আউটপুট কিন্তু ডিপেন্ডেন্ট অন এক্স, মানে এই যে আউটপুট ভ্যারিয়েবল, এই আউটপুটটা কিন্তু ডিপেন্ডেন্ট অন এক্স, মানে এক্স এর উপর নির্ভর করে আউটপুট বদলাবে। কারণ ইনপুটের মান যদি এক্স ইকুয়াল টু 1 দেই, তাহলে আউটপুটের মান হবে তোমার এক্স প্লাস আউটপুট হবে তোমার 3, আউটপুট হবে তোমার 3। আমি যদি এক্স এর মান 2 দেই, তাহলে তোমার আউটপুট হবে 6। তার কাজেই তোমাকে একটু বলতে পারি যে ইনপুটের এক্স এর ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা আসলে কারোর উপর ডিপেন্ড করে না, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর একটা জিনিস খেয়াল করো, আউটপুটটা আসলে সাধারণত বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সরি আউটপুটটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা যেহেতু কারোর উপর ডিপেন্ড করতেছে না, এই জন্য এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর আউটপুটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন একটা জিনিস মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2। এখানে আমি এফ অফ এক্স বলছি না, এফ অফ এক্স কিন্তু আউটপুট, এফ অফ এক্স হচ্ছে তোমার ফাংশনের আউটপুট, মানে এই জিনিসটা মানেই কিন্তু ফাংশনের আউটপুট, ঠিক আছে। সাধারণত এই ইনপুট ভেরিয়েবলকে এক্স দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে আমার ইনপুট ভেরিয়েবল, অথবা এটাকে আমরা বলতেছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই যে এফ অফ এক্স কে অনেক সময় বলা হয় ওয়াই, মানে এফ অফ এক্স এর আরেকটা নাম হচ্ছে ওয়াই। মানে আমি সাধারণত ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ওয়াই বলি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে এক্স বলে। তার মানে এই ফাংশনটাকে তুমি দুইভাবে চিন্তা করতে পারো। এই এফ অফ এক্স জিনিসটা হচ্ছে একটা আউটপুট দিবে, আউটপুট কি দিবে, এক্স স্কোয়ার প্লাস 2 আউটপুট দিবে, এক্স স্কোয়ার প্লাস 2 আউটপুট দিবে। এবং এই যে আউটপুটটা দেওয়া হয়েছে, এই যে এফ অফ এক্স, এই পুরো জিনিসটাই আসলে একটা ভ্যারিয়েবল, কারণ এর মানটা তো চেঞ্জ হচ্ছে। এই ভ্যারিয়েবলটাকে আমরা অনেক সময় ওয়াই দিয়ে ডিনোট করি, এই জন্য এই পুরো পার্টটা এফ অফ এক্স অথবা ওয়াই, এই জিনিসটাকে বলা হয় আসলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এই যে এক্স ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে আমার আসলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। একটু খেয়াল রাখো, এটা কি মোটামুটি বুঝছো? জি ভাই। আচ্ছা, এটা খুব মানে সোজা জিনিস। এখন তার মানে একটু বলতে চাচ্ছি, তোমাদের প্রথম দিন বলছিলাম, হ্যাঁ বলো। যদি এটার মানটা যদি ভাই 5 এর মধ্যে দিয়ে দেয়, কিন্তু যদি অ্যানসার 6 আসে, তাহলে এটা কেমনে কি করবে? এখানে একটা ইস্যু আছে, আমি তোমাদের বলতেছি যে তোমাদের যদি 5-এর মধ্যে দিয়ে দেয় বলতে কি এটা কথা জিজ্ঞেস করতেছো যে এটা? জি ভাই, জি ভাই। আচ্ছা, এটা কিন্তু ইনপুট, আউটপুট কিন্তু বাস্তব সংখ্যা, সমস্যা নাই, আচ্ছা আচ্ছা, জি ভাই। ঠিক আছে। আউটপুট কি হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। তোমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে অ্যাটলিস্ট খেয়াল করো, তোমাদের প্রথম দিন বলছিলাম যে ফাংশন অথবা অন্যয়, এই জিনিসটা হচ্ছে তোমার দুইটা সেটের মধ্যে রিলেশন। আমি বল এ সেট আর বি সেট, এই দুইটা সেটের মধ্যে রিলেশন, মানে এ সেটের এক উপাদান 2 3 4 5 এর সাথে আউটপুটের রিলেশন আছে ধরো। তার মানে দেখো, এই একের উপর ডিপেন্ড করে আউটপুটের একটা ভ্যালু ফিক্স হয়ে যাবে, এই দুইয়ের উপর ডিপেন্ড করে আউটপুটের একটা ভ্যালু ফিক্স হয়ে যাবে। তার মানে এইখান থেকে যে আমি ভ্যারিয়েবলটা নিচ্ছি, এই ভ্যারিয়েবলটাকে, এই সেট ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এক্স, আর এখান থেকে সেট ভ্যারিয়েবলটার নাম হচ্ছে ওয়াই। এই সেট ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল, আর ইনপুট ভ্যারিয়েবলটা সাধারণত আসলে ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে ইনপুট ভ্যারিয়েবল হয়ে নিতে পারি, বাট ইনপুট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে ওয়াই এর মানটা চেঞ্জ হতে পারে। এটাও ভ্যারিয়েবল, বাট এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স এর উপর ডিপেন্ড করবে, মানে ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুট চেঞ্জ হবে। এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমাদের গতদিন প্রথম দিন বলতেছিলাম যে 1 2 3 4, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, এই ফাংশনটার কাজ হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এখন খেয়াল করো, এখানে একের জন্য কি হবে, একের জন্য আসবে তোমার 3 আসবে, তারপর ধরো 4 এর জন্য আসবে 16 আর 1 17, তারপরে 2 এর জন্য আসবে 4 আর 2 6, তারপরে ধরো 3 এর জন্য আসবে 3 3 9 আর 2 11, ধরো এরকম আরো কিছু আছে। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অথবা ইনপুট, এই সেটের, এই সেট এটা হচ্ছে আমার ইনপুট, আর এই সেট বিটা হচ্ছে আমার আউটপুট, আউটপুটের সেট, মানে অ্যাকচুয়ালি পসিবল আউটপুটের সেট। এবং এখানে আরেকটা নাম আছে, তোমার এই জিনিসটাকে এখান থেকে যে ভ্যারিয়েবলটা নেই সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখান থেকে ভ্যারিয়েবলটা নেওয়া হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওয়াই এর আরেকটা নাম আছে, ঠিক আছে। ওয়াই কে বলা হয় এক্স এর ইমেজ, ওয়াই কে বলে এক্স এর ছবি, এক্স এর ছবি বা ইমেজ বলে, ঠিক আছে। ইমেজ বলতে বোঝাচ্ছে, এক জিনিস খেয়াল করো, যেই এক ইনপুট দিলে আমি 3 আউটপুট পাবো, এই জিনিসটাকে বলা হয় আসলে, এই জিনিসটাকে আসলে বলা হয় ওয়াই। ওয়াই হচ্ছে এক্স এর আসলে একটা ইমেজ, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার কিছু কিছু নাম, তোমার এই নামগুলো একটু মনে রাখবা, মাঝে মাঝে কাজে লাগে। আর আমি যদি তোমাকে বলি যে এক্স, এই 3 হচ্ছে তোমার 1 এর ইমেজ, 6 হচ্ছে তোমার 2 এর ইমেজ, 17 হচ্ছে তোমার 4 এর ইমেজ, আচ্ছা এটা মনে হয় 18 হবে, 4 4 16 18 যাও, আর 3 11 হচ্ছে তোমার 3 এর ইমেজ, ঠিক আছে। এটা একটু মনে রাখবা যে আমার যে ইনপুটটা, ইনপুটটাকে বলা হয় আসলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই ইনপুটের জন্য যে আউটপুটটা পাওয়া যাবে সেটাকে বলা হবে আসলে 1 এর ইমেজ, মানে 3 কে বলা হচ্ছে 1 এর ইমেজ, 2 কে বলা হবে, 16 কে বলা হবে
দুইয়ের ইমেজ এই আর কি, মানে কিছু নাম আছে, নামগুলো যদি কোনোদিন শোনো তাহলে যাতে আর কি কনফিউজ না হয়ে যায়, ঠিক আছে? ইমেজ বা প্রতিচ্ছবি, সরি ছবি বলে, ওই ইমেজ বা ছবি বলে। এটা হচ্ছে কাহিনী। এখন একটা জিনিস খেয়াল করো, এটা জাস্ট খালি নাম জানা রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা সাধারণত যেটা করি, সাধারণত এই এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি, আর ওয়াইটাকে আসলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি। এতদিন পর্যন্ত আমরা আসলে ইগুলাকে মানে এই ফাংশন বা রিলেশনগুলাকে শুধুমাত্র সেট হিসেবে চিন্তা করছি, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই জিনিসটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অন্বয় ও ফাংশনের লেখচিত্র। এখন চিন্তা করো, তোমাদের লেখচিত্র বা গ্রাফ এই জিনিসটা কিন্তু তোমাদের অলরেডি পরিচয় আছে। আমরা কি করতাম, এক্স অক্ষ নিতাম আর ওয়াই অক্ষ নিতাম, ঠিক আছে? এদিক বরাবর নিতাম এক্স অক্ষ, আর এদিক বরাবর নিতাম ওয়াই অক্ষ। এখন মজার ব্যাপার হচ্ছে ট্রেডিশনাল গ্রাফ বা ইকুয়েশন গুলাতে আমরা আসলে কোনোটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি না। আমি ধরো তোমাকে বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এটা একটা বৃত্তের সমীকরণ, এটা এরকম হবে, ঠিক আছে? এখন এখানে কোনোটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে আমরা চিন্তা আসলে করি না, মানে ইনিশিয়ালি। কিন্তু ফাংশন চ্যাপ্টার যখন আমরা পড়ছি, এটাকে আসলে এভাবে চিন্তা করা যায়। এই যে প্রত্যেকটা বিন্দু আছে না, এই প্রত্যেকটা বিন্দুকে আমি চাইলে এভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা এখানে ধরো একটা বিন্দু আছে, ধরো আই ডোন্ট নো, এটা ধরো 3, আর একটা বিন্দু আছে ধরো 4। এই 3,4 এই বিন্দুটা আছে, এই বিন্দুটাকে আমি এভাবে চিন্তা করতে পারি, এই বিন্দুর এক্স এর ভ্যালু হচ্ছে 3 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। এখন তোমাদের প্রথম দিন অন্যের একটা ডেফিনেশন পড়েছিলাম, সেটা হচ্ছে মনে আছে কিনা যে আচ্ছা আমি প্রথম লেকচারে যাই। প্রথম দিন অন্যের একটা ডেফিনেশন পড়েছিলাম, দেখো এখানে যে এ ও বি সেট, এ ও বি যদি দুইটা সেট হয় তাহলে এ ক্রস বি এর যে কোনো অশূন্য সাবসেটকে বলছিলাম অন্যয়। এটাকে ব্যাখ্যা করছিলাম এভাবে, তোমার অল পসিবল ইনপুট এন্ড মানে অল পসিবল ক্রস প্রোডাক্টের মধ্যে কার্টেশীয় গুণজের মধ্যে একটা অংশ নিলে সেটাকে আমরা বলছিলাম অন্যয়। এখন এই জিনিসটাকে আমরা গ্রাফ জিনিসটাকে গ্রাফ হিসেবে চিন্তা করতে পারি, অথবা আরেকটা দিক থেকে চিন্তা করতে পারি। দেখো এখানে তোমার একটা পয়েন্ট আছে না এক্স কমা ওয়াই, তার মানে এটা একটা ক্রোমোজোম না, এটা একটা ক্রোমোজোম। এখন চিন্তা করো, এখানে এক্স অক্ষ হচ্ছে তোমার বাস্তব সংখ্যা থাকবে, আর ওয়াই অক্ষে থাকবে আরেকটা বাস্তব সংখ্যা। তার মানে আমরা এই জিনিসটাকে আসলে ক্রোমোজোম হিসেবে চিন্তা করতে পারি। আমরা এই জিনিসটাকে চাইলে ক্রোমোজোম হিসেবে চিন্তা করতে পারি, এবং এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে শুধুমাত্র একটা নর্মাল সমীকরণ না চিন্তা করে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক চিন্তা করতে পারি। এমন একটা স্পেশাল কাইন্ড অফ সম্পর্ক, এমন একটা স্পেশাল কাইন্ড অফ সম্পর্ক যেন যেন এই গ্রাফটা সবাই মেনে চলে, মানে এই গ্রাফের উপর সবগুলো বিন্দু আসলে এক্স আর ওয়াই এর মধ্যে সবগুলো সম্পর্ক মেনে চলবে। তার মানে তোমরা এতদিন যে কয়টা গ্রাফ দেখছো, মানে যত টাইপের গ্রাফ দেখছো সবগুলোকে আসলে আমি বলতে পারি দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা সম্পর্ক, এক্স ভ্যারিয়েবল আর ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে আসলে সম্পর্ক। আমি সম্পর্ক দিয়ে আসলে এই জিনিসটা বোঝাতে পারি। এটা কি বুঝছো? আচ্ছা এখানে একটা কথা ছিল, হ্যাঁ বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের গ্রাফ কি সবসময় বৃত্ত হবে? হ্যাঁ, এটা এটা যখন আমি তোমাদের বৃত্ত পড়াবো তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? বৃত্তের সমীকরণ কিরকম হয়, ঠিক আছে? এটা আপাতত আপাতত মনে রাখো যে এটা হচ্ছে তোমার একটা বৃত্ত হবে। বাট একটু বুঝতে পারবা যে আমরা যে কোনো ইকুয়েশনকে বলতে পারি, ধরো তোমাকে বললাম যে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণ মানে এরকম যে এক্স এর মান ওয়াই এর উপর ডিপেন্ড করবে, অথবা ওয়াই এর মান এক্স এর উপর ডিপেন্ড করবে। মানে এখানে এই জিনিসটা হচ্ছে আসলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন বা একটা সম্পর্ক, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে তুমি চিন্তা করতে পারো এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন। এখন কথা হচ্ছে এই রিলেশনটা ফাংশন হবে কি হবে না এটা অন্য ব্যাপার, ঠিক আছে? তোমাদের মনে আছে যে একটা জিনিস ফাংশন হওয়ার জন্য কি হতে হয়, একটা রিলেশনকে ফাংশন হতে গেলে কি হতে হয় তোমাদের বুঝাইছিলাম, মনে আছে যে রিলেশনকে ফাংশন হতে গেলে কি হতে হয়? তোমাদের ক্যালকুলেটরের উদাহরণ দিয়েছিলাম, ক্যালকুলেটরের উদাহরণ দিয়ে বলছিলাম যে এরকম হওয়া যাবে না যে কোনো একটা এক্সে ফাঁকা থাকা যাবে না। মানে তোমাকে ধরো বললাম 1+3 ইনপুট দিয়ে বললাম যে এটা একটা ক্যালকুলেটর বা এটা একটা মেশিন, এই মেশিনের মধ্যে তুমি 1+3 ইনপুট দিছো, ক্যালকুলেটর কিছু বলে না, চুপচাপ আছে, তার মানে এটা ফাংশন হবে না। আরেকটা কথা বলছিলাম, তোমাকে বলছিলাম সকালে ইনপুট দিছে 1+3, তোমার আউটপুট দিছে 4, বিকেলে আউটপুট দিছে 5, রাতে আউটপুট দিছে 6, কম হওয়া যাবে না। মানে একটা রিলেশন ফাংশন হতে গেলে তোমার দুইটা শর্ত থাকা লাগে। এক নম্বর শর্ত ছিল যে কোনো ইনপুট ফাঁকা থাকা যাবে না, কোনো ইনপুটের জন্য আউটপুট নাই এরকম হওয়া যাবে না, এই কোনো ইনপুট ফাঁকা নাই। আর 2 নম্বর শর্ত হচ্ছে ইনপুট ফিক্স থাকলে আউটপুট ফিক্স থাকতে হবে। এটা তোমাদের প্রথম দিন বলছিলাম, একটু মনে রেখো, ঠিক আছে? ইনপুট ফিক্স থাকলে আউটপুট ফিক্স। এখন একটা জিনিস খেয়াল করো যে এইখানে এই যে রিলেশনটা দেখতেছো, এই রিলেশনটা হচ্ছে তোমার, এই রিলেশনটাকে আমি ছবি দিয়ে প্রকাশ করতে পারি। এই রিলেশনটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এটা হচ্ছে রিলেশন। এখন কথা হচ্ছে এই রিলেশনটা কি ফাংশন কিনা। এখন আমি তোমাদের একটু বলি, সেটা হচ্ছে আমরা সাধারণত এই যে এই ক্রোমোজোমকে বলতেছিলাম না, তোমাদের মনে আছে ক্রোমোজোমের প্রথম উপাদানটাকে আমরা বলতাম ইনপুট। তারপরে আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি,
ব্যাপারটা হচ্ছে আমার কাছে ধরো একটা গ্রাফ আছে, ধরো এই গ্রাফটা ধরো এরকম আছে, ধরো একটা সরলরেখা গ্রাফই ধরো চিন্তা করো, এটা ধরো এরকম আছে y ইকুয়াল টু ধরো কি বলা যায় y ইকুয়াল টু 3x প্লাস 6। এইখানে চিন্তা করো, এখানে আমি এই সমীকরণটাকে এভাবে চিন্তা করতে পারি যে এই সমীকরণের ইনপুটটা হচ্ছে x আর আউটপুটটা হচ্ছে y। আমি এভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে। আমরা সাধারণত এটা বুঝাই যে ইনপুটগুলোকে আমরা আসলে x অ্যাক্সিসে বোঝাই, যে x অ্যাক্সিসটা আমার ইনপুট আর y অ্যাক্সিসটা হচ্ছে সাধারণত আউটপুট বোঝায়, ঠিক আছে। এখন তাহলে চিন্তা করো যে এইটা একটা রিলেশন, এটা হচ্ছে x আর y এর মধ্যে একটা রিলেশন। এখন এই রিলেশনটা ফাংশন হবে কি হবে না কিসের উপর ডিপেন্ড করবে? দুটো জিনিসের উপর। এক নাম্বার হচ্ছে কোনো কিছু ফাঁকা থাকা যাবে না, মানে কোনো ইনপুট ফাঁকা থাকা যাবে না, কোনো ইনপুটের জন্য আউটপুট নাই সেটা হওয়া যাবে না, মানে ইনপুট ফাঁকা নাই, এটা হইতে হবে। আর আরেকটা কথা হচ্ছে 2 নাম্বার হচ্ছে ইনপুট ফিক্স থাকলে আউটপুট ফিক্স থাকতে হবে, ঠিক আছে। ইনপুট ফিক্স থাকলে আউটপুট ফিক্স। তোমাদের একটু মনে করায় দেই, সেটা হচ্ছে কই গেল, এখানে মনে হয় দেখাইছিলাম, না এখানে না, ফার্স্ট লেকচারে দেখাইছিলাম আমি। একটু খেয়াল করো যে এখানে তোমাদের দেখাইছিলাম, কই গেল, এই যেটা তোমাদের বলছিলাম ইনপুট নির্দিষ্ট থাকলে আউটপুট নির্দিষ্ট হতে হবে। মানে দেখো এখানে এক ইনপুট দিলে আউটপুট একটাই পাইতে হবে। যদি এরকম পাওয়া যায় এক ইনপুট দিলে একবার 3 পাচ্ছ একবার 2 পাচ্ছ, তাহলে কিন্তু হবে না। মানে এখানে একটা থেকে দুইটা হওয়া যাবে না, মানে এই ইনপুট একটার জন্য আউটপুট তোমার দুইটা হওয়া যাবে না। এখন খেয়াল করো যে আমাকে যদি বলা হয় এখন যে এই গ্রাফটা দেখে বলতে যে এই গ্রাফটা কি ফাংশন কিনা, পরেরটা কি, আমাকে যদি বলা হয় জিজ্ঞেস করা হচ্ছে এই গ্রাফটা কি ফাংশন কিনা, তাহলে তোমাকে কি করতে হবে? দেখতে হবে যে ইনপুট ফাঁকা আছে কিনা। এখন তোমাদের একটা মনে রাখতে হবে এই সরলরেখাটা আসলে অসীম পর্যন্ত চলে গেছে, মানে তোমার সব দেখো তো সব মাইনাস ইনপুট থেকে প্লাস ইনপুটের জন্য সব ইনপুটের জন্য কোনো না কোনো আউটপুট পাওয়া যাবে না। তার মানে এটা এই শর্তটা মানে চলছে। এখন সেকেন্ড শর্ত হচ্ছে ইনপুট যদি ফিক্স থাকে তাহলে আউটপুটটাও ফিক্স থাকতে হবে। ইনপুট ফিক্স থাকা মানে কি, ধরো এখানে x এর মান হচ্ছে -1, তাহলে আউটপুট একটাই না। ইনপুট x এর মান ধরো 0, তাহলে আউটপুট দেখো একটাই না। x এর মান ধরো 1, তাহলে আউটপুট দেখো একটাই না। তারপরে এই জিনিসটা আসলে ফাংশন, নো প্রবলেম, এটা আসলে সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু খেয়াল করো আমি যদি তোমাকে বলি এরকম একটা গ্রাফ, ধরো এই গ্রাফটা, আচ্ছা বৃত্তের গ্রাফটা চিন্তা করো। তোমাকে যদি বৃত্তের গ্রাফটা বলি, বৃত্তের ইকুয়েশনটা কিরকম? বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে x² + y² = 25। এখন একটা জিনিস খেয়াল করো, বৃত্তের গ্রাফের জন্য একটা ভালো ঝামেলা পড়ে যাবে। কি হচ্ছে? এক নম্বর সমস্যা হচ্ছে তুমি যদি x এর মান এর চেয়ে বাইরে নাও, এখানে তো কোনো ইনপুটই নাই। প্রথমত x এর মান এর বাইরে, এই এটুকুর বাইরে নিলে ইনপুটই নাই। ধরো না ওইটা নিয়ে বাদ দিয়ে দিলাম, যে তোমাদের ডোমেনের কথা বলছিলাম না, তোমার ফাংশনের ডোমেন ছিল কি a থেকে b। এখন আমি ধরো এটা মাইনে নিলাম, যাচ্ছে ঠিক আছে এর বাইরে আমি ডোমেনগুলো সব এর মধ্যেই রাখবো, এটা নিয়ে মাথায় ঘামানো নেই। কিন্তু তাও আরেকটা সমস্যা রয়ে যায়। কেমন? খেয়াল করে দেখো, আমি যদি বলি x এর মান ধরো 3, ধরো এখানে x এর মান হচ্ছে 3, তাহলে y এর দুইটা মান পাওয়া যাচ্ছে না। দেখো তো y এর দুইটা মান পাওয়া যাচ্ছে না, এটা কি বুঝছো? এখানে খেয়াল করো, আমি যদি এখানে x এর মান 3 ইনপুট দেই আর এখানে যদি y অক্ষ বরাবর সমান্তরাল একটা রেখা টানি, তাহলে y এর মান এখানে দুইটা পাওয়া যাবে না। অথবা এইভাবে চিন্তা করো, আমি x এর ভ্যালু যদি এখানে 3 বসাই, তাহলে y এর ভ্যালু কত পাবো? তোমার 3² + y² = 25। তাহলে এখান থেকে আসো y² হচ্ছে 25 - 3², তারপরে y এর ভ্যালু দেখো এরকম আসবে না, +- এটা আসবে 16, তাহলে আলটিমেটলি আসবে +- 4 আসবে না, মানে এখানে x এ y এর মান আসবে +4 আসবে একটা, y এর মান -4 আসবে একটা। এটা কি বুঝছো? এই জিনিসটাকে তুমি ক্যালকুলেশন দিয়ে করতে পারো, আবার এটাকে ছবিতেও দেখতে পারো। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে আমি যদি x অক্ষ বরাবর একটা লম্ব টানি, তাহলে এটা কি বোঝাবে? আমি এইটা যদি ইনপুট দেই, তাহলে সরল রেখার এই বক্ররেখার উপর দুইটা আউটপুট পাওয়া যাচ্ছে। এই বিন্দুটা আউটপুট হতে পারে, আবার এই বিন্দুটা আউটপুট হতে পারে, তাই না? আবার আমি যদি ইনপুট x দেই, আমি ধরো ইনপুট x এখানে দেই, x = ধরো -3 দেই, তাহলে আউটপুট দুটো পাওয়া যেতে পারে, এখানেও পাওয়া যেতে পারে, এখানেও পাওয়া যেতে পারে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে রেখাটা, এই রেখাটা মানে হচ্ছে ইনপুট আউটপুটের একটা গ্রাফ। রেখাটা ফাংশন না, হ্যাঁ এটা ফাংশন না, কারণ হচ্ছে এইটা একটা রিলেশন, কিন্তু এটা x এর একটা মানের জন্য y এর দুইটা মান পাওয়া যাচ্ছে, এই জন্য এটা আসলে আর ফাংশন থাকতেছে না। এটা কি বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে তোমাদের এইটাকে আসলে এইভাবে বোঝানো যায়। খেয়াল করো, আমার যদি ধরো এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ ধরো আছে, আমরা এখানে কি করবো দেখো তো, আমরা খুঁজতেছি যে x এর যদি একটা মান ইনপুট দেই, ধরো x = 3 ইনপুট দেই, তাহলে আউটপুট কোথায় পাওয়া যাবে? আউটপুটটা উপরে চলে যাবে, উপরে চলে গেলে এখানে আউটপুট পাওয়া যাবে, তাই না? আমি ধরো x = 4 ইনপুট দিলাম, তাহলে আউটপুট কোথায় পাওয়া যাবে? সরি এটা 3 না, ধরো -3। x = 1 ইনপুট দিলাম, তাহলে আউটপুট কোথায় পাওয়া যাবে? সোজা উপরে চলে যাবে, এটা আমার আউটপুট না? তাহলে এখানে একটা পাওয়া যাচ্ছে, তাহলে এখানে দেখো যে কোনো বিন্দুই নাও না কেন, তোমার আসলে আউটপুট একটাই পাওয়া যাবে। এটাকে অন্য একটা ভাবে বলা যায়, তুমি চিন্তা করো, এই y অক্ষের সমান্তরালকে তুমি অনেকগুলো রেখা টানতে পারো না? দেখো আমি যদি এখানে x = 3 ইনপুট দেই, -3 ইনপুট, তাহলে আউটপুটটা পাচ্ছি এই জায়গায়।
তার মানে এক্স ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানলে যে বিন্দুতে ছেদ করে সেটা আসলে আমার ফাংশনের আউটপুট না? জি ভাই। আচ্ছা, এটা একটু বোঝা লাগবে তোমাদের, এটা আরেকটু ভালো করে বুঝো। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরো তোমার কাছে এটা একটা ফাংশন আছে, আমি জানি না, এটা ধরো এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কি, আমি যদি ইনপুট এক্স দেয় আমার আউটপুট পাওয়া যাবে ওয়াই, মানে এফ অফ এক্স বা এটা হচ্ছে ওয়াই। তাহলে চিন্তা করো, আমি যদি ইনপুট এখানে এক্স ইকাল টু 4 দেই, তাহলে আউটপুট কোথায় পাওয়া যাবে? এখানে কোথায় যে পাওয়া যাবে, মানে এই বিন্দুর জন্য এক্স সেম না, এই দুইটা বিন্দুর জন্য আসলে এক্স সেম না, মানে এখানে আমি যদি ইনপুট 4 দেই তাহলে আউটপুট পাওয়া যাবে এই জায়গায় না? তাহলে এটাকে আমি বলতে পারি না 4, এফ অফ 4। এটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। তার মানে এইখানে প্রত্যেকটা বিন্দুর জন্য আমি একটা জিনিস বলতে পারি, এটা হচ্ছে তোমার ধরো এক্স কমা এফ অফ এক্স, মানে এই বিন্দুর এক্স হচ্ছে তোমার এই ইনপুট দিছি এক্স, আর ওয়াই হচ্ছে তোমার আউটপুট এফ অফ এক্স। তার মানে এখন তোমার যে কোনো গ্রাফ দেখে তুমি তাহলে বুঝবা কিভাবে, তুমি একটা গ্রাফের যে প্রত্যেকটা বিন্দুতে চেক করে দেখবা যে আচ্ছা এখানে একটা বিন্দুতে ছেদ করছে কিনা, এখানে একটা বিন্দুতে ছেদ করছে কিনা, তুমি দেখলে বুঝতে পারবা যে আসলে একাধিক বিন্দুতে ছেদ করা মানে হচ্ছে তোমার এটা আসলে গ্রাফ ফাংশন হবে না। তাহলে যেমন তোমার ধরো আরেকটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে বললাম যে এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে, এরকম একটা গ্রাফ আছে, এটা কি ফাংশন? তুমি টেস্ট করো, আচ্ছা এক্স এর মানে এত ইনপুট দিলে আউটপুট একটা পাচ্ছি, এখানে ইনপুট দিলে আউটপুট একটা পাচ্ছি, এখানে ইনপুট দিলে আউটপুট, কিন্তু এখানে ইনপুট দিলে তাহলে আউটপুট কয়টা পাওয়া যাচ্ছে? দুইটা। তাহলে এটা কি ফাংশন হবে? না ভাই, তাহলে কি মানে পুরোটাই ফাংশন হবে না? হ্যাঁ, এই পুরোটাই ফাংশন না, যে কোনো একটা পাইলেই তো সমস্যা। তোমাদের প্রথম দিন বলছিলাম মনে আছে যে ফাংশন যদি একটার জন্য একাধিক আউটপুট পাওয়া যায়, একটার জন্য পাওয়া গেলে তো আউটপুট হবে না। ধরো এখানে একের জন্য তোমার তিনটা পাওয়া, দুইটা পাওয়া যাচ্ছে, তাহলে তার ফাংশন হবে না, তাই না? ব্যাপারটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। তার মানে তোমাকে যদি একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়, তুমি কি করবা, এক্স এর বিভিন্ন মানের জন্য টেস্ট করে দেখবা, আচ্ছা এক্স এর একের জন্য এখানে কয়টা মান পাওয়া যাচ্ছে, একটা, এখানে এক্স এর জন্য একটা মান পাওয়া যাচ্ছে। যে কোনো একটা জায়গায় যদি এমন দেখো যে ইনপুট দেওয়ার কারণে আউটপুট উল্টাপাল্টা দিচ্ছে, তাহলে তোমার আসলে বুঝবা যে এটা ফাংশন হবে না। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা এখন একটা question ছিল ভাই। হ্যাঁ বলো। অন্যয়ের ফাংশন তো এক না না ভাই? অন্যয়ের ফাংশন এক না, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে অন্যয়, তোমরা বলছিলে না, তোমরা পড়ছিলে না যে অন্য জিনিসটা হচ্ছে ফাংশনের সুপারসেট। সুপারসেট বুঝো জি ভাই। কি জিনিস? পাওয়ার সেট। না না, সুপারসেট তা না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সব ফাংশনই অন্যয়, বাট সব অন্যয় আবার ফাংশন না, ঠিক আছে? মানে অন্যয়ের মধ্যে একটা স্পেশাল ক্লাস হচ্ছে ফাংশন। মানে এভাবে চিন্তা করো যে অন্যয় হচ্ছে বড়, আর এর মধ্যে একটা অংশ হচ্ছে ফাংশন, মানে এই অংশটা হচ্ছে ফাংশন আর বাইরের অংশটা হচ্ছে অন্যয়। মানে এমন হইতে পারে যে সব অন্যয়কেই তুমি বলতে পারো, সব ফাংশনকে তুমি বলতে পারো অন্যয়, অন্যয়কে তুমি বলতে পারো রিলেশন। মানে তোমার ফাংশন মানে হচ্ছে রিলেশন, ফাংশন নিজেও একটা রিলেশন, সমস্যা নাই। বাট অন্যয় কিন্তু সবসময় ফাংশন নাও হইতে পারে। তোমাদের বলছিলাম যে অন্যয় ফাংশন হওয়ার শর্ত হচ্ছে কি বলে, এরকম হইতে হবে যে অন্যয়কে তোমার ফাংশন হইতে গেলে দুইটা শর্ত মেনে চলতে হবে। একটা ছিল তোমার, কই গেল এটা, এটা না, কোথায় গেল, এই যেটা, ইনপুট নির্দিষ্ট থাকলে আউটপুট নির্দিষ্ট থাকতে হবে। আউটপুট ইনপুট যদি কিছু থাকে, মানে ইনপুট দিলে আউটপুট ফাঁকা থাকা যাবে না। তার মানে তোমাদের এখানে বলছিলাম যে সব তুমি সব ফাংশনকে রিলেশন বলতে পারো, বা সব রিলেশনকে তুমি আসলে ফাংশন বলতে পারো না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা এখন তাহলে তুমি গ্রাফ দেখে বলতে, তাহলে এখন গ্রাফ দেখে বলতে পারবা যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না? জি ভাই। আচ্ছা তাহলে আমি একটা টেস্ট করতে পারি তোমাদের ছোটখাটো, যে এখানে তুমি দেখে বলতে হবে তোমাদের যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। একটা ছবি আঁকি আপাতত, আস্তে আস্তে বলো। ধরো তোমাকে বললাম এটা একটা আছে, তারপরে ধরো এরকম একটা আছে। হ্যাঁ, এখন একটা একটা করে বলো কোনটা ফাংশন। এটা ধরো এক নাম্বারটা কি ফাংশন হবে? জি ভাই ফাংশন হবে। কেন কেন হবে? কারণ আমি দেখো প্রত্যেকটা এক্স এর জন্য আসলে একটা করে আউটপুট পাওয়া যাচ্ছে, একটা করে মান পাওয়া যাবে। সবগুলোর জন্য একটা করে পাওয়া যাবে, এই জন্য একাধিক মান পাওয়া যাবে না, তার মানে এটা ফাংশন। ওকে, এটা হচ্ছে ওকে ফাংশন, এফ ইউ এন সি দিয়ে লিখি ফাংশন। এটা কি ফাংশন হবে? জি ভাই এটা হবে। এটা হবে কারণ তুমি এক্স এর সবগুলো মানের জন্য দেখো একটা করে মান পাচ্ছ, কাজে এটাও সমস্যা নাই, এটা ওকে। এটা কি ফাংশন হবে? না ভাই। এটা ফাংশন হবে না, কারণ তুমি যদি এক্স এর একটা মান নাও তাহলে তুমি দেখো দুইটা মান পাচ্ছ, এখানে এখানে অনেকগুলো জায়গায় দুইটা মান পাচ্ছ। তোমার এটা মনে রাখতে হবে, একটা জায়গায় দুইটা মান পাইলেই এনাফ। একটা জায়গায় দুইটা মান পাইলেই কেটে দিবা, আর একাধিক জায়গায় পাইলে তো আরো ভালো হয়, আরো মানে আর কি, বুঝলাম ভালো করে। এটা কি ফাংশন হবে? জি ভাই হবে। এটা কি ফাংশন হবে? কারণ তোমার দেখো এখানে তোমার কোনোটাই আসলে একাধিক বিন্দু পাচ্ছ না, ঠিক আছে, মানে সবগুলোর জন্যই তাহলে এটা ওকে, সমস্যা নেই। এটা কি ফাংশন হবে? না ভাই। এটা ফাংশন হবে না, কারণ হচ্ছে এখানে তোমার ইয়েস, ঠিক আছে, মানে এখানে তোমার একটা এক্স এর জন্য, এক্স এর মান ধরো একের জন্য ওয়াই দুইটা মান পাবা, এখানে একটা পাবা, এখানে একটা পাবা।
এই কারণে এটা আসলে ফাংশন হবে না। সো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো তুমি x এর মানের জন্য x এর মান 1 হইলে y এর মান যাওয়ার জন্য উপরে চলে যাবা, x এর মান 2 হইলে y এর মান উপরে চলে যাবা, এরকম চলে যাবা। মানে তুমি আসলে y অক্ষের সমান্তরালে খুঁজবা যে কোনো একাধিক বিন্দু পাওয়া যায়, কারণ এখানে তোমার দুইটা বিন্দু পাওয়া গেছে, এই জন্য এটা ফাংশন না, বাদ এখানে দুইটা বিন্দু পাওয়া গেছে, এই জন্য এটা ফাংশন না, বাদ। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এটা ক্লিয়ার হলে তোমরা একটু 5 মিনিট ব্রেক নাও, আজানটা দিকে। আচ্ছা, এখন আমরা যাই, পরবর্তীতে যাই। এই জিনিসটা হচ্ছে এটা খুব মজার। এটাকে বলা হয় আসলে কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন। এটা কনসেপ্টটা খুব কঠিন কিছু না, বাট কেন জানি বলাবেন খুব মানে গুলায় ফেলা জিনিসটা, ঠিক আছে? সংযোজিত বা কম্পোজিট শুনলে তোমাদের মাথায় কি আসে বলো তো? প্রথমে কি আসে? কম্পোজিট শুনলে কি আসে মনে হয়? কি মনে হয় জিনিসটা আসলে কি হবে? কম্পোজিট শব্দটা আবার যোগ করা, সংযোজিত শব্দটা মানে হচ্ছে মিশানো। এক কথায় তুমি চিন্তা করতে পারো মিশানো, ঠিক আছে? এখন এটা মিশানো বলতে কি বোঝায়, যে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন তুমি মিশাইছো বেসিক্যালি। এখন মিশানো জিনিসটাকে ধরো, তোমাকে বললাম তোমার কাছে একটা ফাংশন আছে যে আচ্ছা f of x equal to x plus 3, আর তোমার কাছে আরেকটা ফাংশন আছে g of x, এটা সমান ধরো 2x, ঠিক আছে? এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা f of g of x এটা কি জিনিস? আচ্ছা, এটা কি বুঝছো? এটা হচ্ছে তোমার, দেখো তুমি f ফাংশনের মধ্যে g ফাংশনকে ঢুকাই দিছো, ঠিক আছে? এটাকে তুমি আসলে এভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে ধরো দুইটা মেশিন আছে, এই এফ মেশিন একটা, জি মেশিন একটা। মানে দেখো তোমার এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার এখানে এফ একটা মেশিন আছে, এখানে এটা হচ্ছে তোমার এফ মেশিন। এফ মেশিন ইনপুট নেয় কি এক্স, আর আউটপুট দেয় আসলে আর এক্স প্লাস 3, ঠিক আছে? তোমার কাছে আরেকটা মেশিন আছে, সেটা হচ্ছে ধরো তোমার জি মেশিন। জি মেশিন, এটা হচ্ছে তোমার জি মেশিন। এই জি মেশিনটা তোমার ইনপুট নিবে কত? জি মেশিনটা তোমার ইনপুট নিচ্ছে কি, আচ্ছা দাঁড়াও এক মিনিট। এখানে দেখো তোমার আরেকটা মেশিন আছে তোমার জি মেশিন, এই জি মেশিনটা তোমার ইনপুট নিচ্ছে কত? ইনপুট নিচ্ছে তোমার এক্স, আর আউটপুট দিচ্ছে 2x। এখন তুমি যদি এই কথাটা বলো যে f অফ g অফ x, এটাকে আসলে পড়তে হয় এভাবে, f অফ g অফ x, মানে f অফ g অফ x, ঠিক আছে? মানে তুমি f এর ভিতরে g অফ x কে ইনপুট দিছো। তার মানে ব্যাপারটা এরকম যে তুমি ফার্স্টে খেয়াল করো, তুমি ফার্স্টে g এর মধ্যে x কে ইনপুট দিছো, এই কথাটা মানে কি? ভিতর থেকে পড়তে হয়, ভিতর থেকে পড়লে দেখো তুমি কি করছো, x কে ইনপুট দিছো কোথায়? f of x এর মধ্যে, তাহলে আউটপুট কি হয়েছে? 2x আছে না? তারপর তুমি এই জিনিসটা নিয়ে আবার এর মধ্যে ঢুকাই দিছো। ব্যাপারটা কি বুঝছো? মানে তুমি দেখো একটা ফাংশনের আউটপুটকে ধরে আরেকটা ফাংশনের ইনপুটে ঢুকাই দিছো। এই ব্যাপারটা কি তাই না? যে আমি কি করছি দেখো, f of x মানে হচ্ছে তোমার g of x মানে হচ্ছে এই x টা ইনপুট দিছি g এর মধ্যে, যে আউটপুটটা পাওয়া গেছে সেটা তোমার ধরে x এর মধ্যে ইনপুট দিয়ে দিছি। এটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। এই জিনিসটাকে আসলে বলে কম্পোজিট ফাংশন। এটাকে বলা হয় আসলে এফ আর জি এর কম্পোজিট ফাংশন। দেখো তুমি জি এর মধ্যে এই এক্সটা কি ইনপুট, কার ইনপুট? জি এর ইনপুট। আর এফ অফ জি অফ এফ মানে কি? জি অফ এক্স মানে হচ্ছে তোমার জি এর আউটপুট। এটা তুমি আবার ধরে এক্স এর মধ্যে ঢুকাইছো। মানে এইভাবে চিন্তা করো, তুমি ফার্স্টে এক্সটা ইনপুট নিছো, এক্সটা ইনপুট নিয়ে জি এর মধ্যে ঢুকাইছো, যে আউটপুট পাইছো সেটা আবার ধরে এফ এর মধ্যে ঢুকাইছো। ব্যাপারটা হচ্ছে তাই। এটা কি ক্লিয়ার সবার কাছে? এই জিনিসটাকে আসলে বলা হয় কম্পোজিট ফাংশন। মানে একটা ফাংশনের মধ্যে আমি একটা ফাংশনকে মিশাইলাম, বাট মানে ইনক্লুড করলাম, ঠিক আছে? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। তার মানে একটু আগে যেটা বলতেছিলাম, ধরো এক্স কি ছিল, ধরো এক্স প্লাস 2, আর জি অফ এক্স তোমার কি ছিল? জি অফ এক্স সমান ছিল তোমার 2x। এখন তোমাদের বলছিলাম কম্পোজিট ফাংশন মানে কি? এফ অফ জি অফ এক্স। এটা মানে কি? তুমি ফার্স্টে জি অফ এক্স এর মধ্যে, জি এর মধ্যে এক্স ইনপুট দিছো, যে আউটপুটটা পাওয়া গেছে সেটাকে আবার ধরে তুমি এক্স এর মধ্যে আউটপুট দিয়ে দিছো, তাই তো? এটা কি বুঝছো? তাহলে ফার্স্টে তুমি এখান থেকে, এটার সিস্টেম হচ্ছে তুমি ভিতর থেকে ভাঙাইতে হবে, ভিতর থেকে ভাঙাও। তাহলে এফ অফ জি অফ এক্স এর মধ্যে ইনপুট দেওয়া মানে কি? দেখো জি অফ এক্স মানে কি, এটা না? তাহলে আমি এটা বলতে পারি না এফ অফ 2x? ভাই জায়গাটা একটু আরেকবার বুঝাই দিন তো। আচ্ছা একটু বুঝো, মানে ধরো তোমাকে এই জিনিসটা নাই, ধরো তোমাকে বললাম এটা নাই, ধরো এখন এটা নাই, তাহলে এটা মানে কি? এটা মানে কি বলো তো? এটা মানে জি অফ এক্স না? এটা মানে কি জি অফ এক্স? জি অফ এক্স মানে কি? এক্স এর মধ্যে তুমি, জি এর মধ্যে তুমি এক্স ইনপুট দিছো, জি এর মধ্যে এক্স ইনপুট দিলে কত পাওয়া যাবে? আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। আচ্ছা ধরো তোমাকে বললাম যে জি অফ 3, জি অফ 3 মানে কি? এই জি এর মধ্যে 3 ইনপুট দাও, 3 ইনপুট দিলে কত পাবো তুমি? 6 হবে। তাহলে এই ভ্যালুটা কত হবে? 6, তাই না? এখন আমি বলছি যে এই জিনিসটাকে আবার এফ এর মধ্যে ঢুকাই দিতে, তাহলে এইটা তো অলরেডি 6, এর বাইরে একটা এফ আছে না? জি ভাই জি ভাই। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো? তাহলে এখানে এফ এক্স এফ এর মধ্যে তোমার 6 + 2 হবে না? তাহলে এটা আলটিমেটলি পাওয়া যাবে 8। এটা কি বুঝছো?
হ্যালো, এটা কি বুঝছো সবাই? কথা এটা আসছে। জি ভাই বুঝছি। এটা কি ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, ফার্স্টে ভিতরটার মধ্যে 3 ইনপুট দিছি, এই আউটপুটটা আসছে 6, এটাকে ধরে আবার 6 এর মধ্যে ইনপুট দিয়েছি, এই জন্য এইটাকে বলা হয় আসলে এফ আর জি এর কম্পোজিট ফাংশন। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা সেটা খুব ইজি একটা জিনিস, কিন্তু কেন জানি পোলাপেন খুব গোলা ফেলে, ঠিক আছে? এখন এই যে তোমাদের এটা এই জিনিসটা লিখে রাখলাম, এফ অফ জি অফ এক্স, এটা মানে কি? তুমি ফার্স্টে দেখো এই জি এর মধ্যে এক্স ইনপুট দাও, মানে তুমি জি অফ এক্স এর মান বের করো। জি অফ এক্স এর মান কত? ভিতরটা আগে ভাঙাও, ভিতরটা ভাঙাইলে কি হয়, দাঁড়াও, ভিতরটা আগে ভাঙে, কালারটা চেঞ্জ করে, তাহলে ভিতরটা ভাঙাও, ভিতরটা ভাঙাইলে কি আসে? 2x আসে না? এর বাইরে একটা এফ অফ এক্স, তাহলে এফ অফ 2x মানে কি? এখানে এটা হবে, এটা হবে তোমার 2x প্লাস 2, তার মানে এটা তোমার 2x প্লাস 2। এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন এই যে তোমাদের দেখাইলাম যে এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স, এই জিনিসটাকে এইভাবে লেখে, মানে এটা তোমার হচ্ছে মানে কনসেপচুয়ালি বোঝার জন্য সুবিধা হয়, আর এটাকে সংক্ষেপে এভাবে লেখে, এফ একটা গোল্লা জি অফ এক্স। এই কথাটা মানে হচ্ছে এফ আর জি মিশায় দাও, মানে এফ অফ জি অফ এক্স, এইটা যে কথা আর এটা আসলে একই কথা। তো তোমাকে যদি কোথাও লেখে যে এই এফ গোল্লা জি অফ এক্স, এটা মানে হচ্ছে এটা, যে ফার্স্টে জি অফ এক্স বের করো, যে আউটপুটটা পাওয়া যাবে সেটা আবার ধরে এফ অফ এক্স এর মধ্যে ঢুকাই দাও। এটা কি বুঝছো? মানে এই দুটো আসলে একই জিনিস, ঠিক আছে? ডট না গোল্লা? এটা গোল্লা, এটা এটা ও দেয় সাধারণত, ও বা কিছু একটা দেয়, ডট না, এটা ফাঁকা দেয়, মানে মাঝখানে একটা গোল দেয়। মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, মানে তোমাদের এটা মানে মানে আসতেছে, এটা কি বুঝছো তাহলে? মানে এখানে জাস্ট গোল্লা দিবে, মানে এফ একটা গোল্লা জি অফ এক্স, এই কথাটা মানে হচ্ছে তুমি ফার্স্টে জি অফ এক্স বের করো, ফার্স্টে জি অফ এক্স বের করো, বের করে এটাকে ধরে আবার এফ এর মধ্যে ঢুকায় দাও। এটাকে পড়তে হয় এইভাবে, এফ অফ জি অফ এক্স, মানে তোমাদের একটু আগে যেটা বলছিলাম এক্স্যাক্টলি তাই। মানে এখানে তোমার একটু আগে কি বলছিলাম, এফ অফ জি অফ এক্স না, এখানে জিনিসটা তাই। এটাকে পড়তে হয় এভাবে, এই গোল্লাটাকে তোমার আসলে গোল্লা না দিয়ে এভাবে বলে যে এই গোল্লাটাকে পড়তে হয় এফ অফ জি অফ এক্স, আর এটা ভাঙাইতে হয় কিভাবে, ফার্স্টে জি অফ এক্স বের করবা, তো সেটা ধরে আবার এফ এর মধ্যে ঢুকাই দিবা। এটা কি বুঝছো? এই জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমি আরো কয়েকটা এক্সাম্পল দিই। যদি তোমাকে বলি আচ্ছা এফ অফ এক্স সমান হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান, আর জি অফ এক্স মানে হচ্ছে ধরো তোমার 3x প্লাস 4। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এফ এই গোল্লা জি অফ এক্স, এটা মানে কি? তোমাদের বললাম এই কথাটা মানে হচ্ছে ফার্স্টে তুমি জি অফ এক্স বের করবা, এই জিনিসটাকে আবার এফ এর মধ্যে ঢুকাই দিবা। আর এটাকে পড়তে হয় কিভাবে, তোমাদের পড়ার সিস্টেমটা মনে রাখলে আর বাকিটা এমনি পারবা। এটাকে পড়তে হয় এভাবে, এফ অফ জি অফ এক্স, তার মানে এটা এটা দেখলে তুমি আসলে বুঝতে পারো, তুমি আসলে ডান দিক থেকে পড়ো, ডান দিক কি বলছে, জি অফ এক্স, তাই না? তাহলে জি অফ এক্স বের করো, তারপর এটার মধ্যে কি বলছে, এই এফ অফ জি অফ এক্স, মানে এই এফ এর মধ্যে আবার জি অফ এক্স ঢুকায় দাও। এটা কি বুঝছো? মানে এভাবে ভেঙে ভেঙে পড়বা, তাহলে বুঝবা। এটা কি সবার কাছে ক্লিয়ার? এখন এটা ভাঙাবা কিভাবে, ফার্স্টে জি অফ এক্স বের করো, ফার্স্টে জি অফ এক্স বের করো মানে কি, এটা হচ্ছে জি অফ এক্স, তাহলে এটা হচ্ছে তোমার এফ অফ 3x প্লাস 4। এখন বলো এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এফ অফ 3x প্লাস 4 কি হবে, এই এক্স এর জায়গায় জাস্ট কি বসাবা, 3x মাইনাস 1, তাহলে এটা এক্স এর জায়গায় বসাবা 3x প্লাস 4, এটা হচ্ছে তোমার এক্স এর জায়গায় বসছে, আর তাহলে মাইনাস 1, তাহলে এটা আসবে তোমার 3x প্লাস 3। এটা কি সবাই বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন একটা জিনিস বলতে পারবা যে এই জি অফ এফ অফ এক্স এটা আর এফ অফ জি অফ এক্স সেম জিনিস? আমি প্রশ্নটা আবার করি, তোমাকে বললাম এই এফ অফ জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স যে কথা, এফ অফ জি অফ এক্স আসলে এক জিনিস? এক জিনিস তো না, কারণ হচ্ছে তোমাদের বলছিলাম যে এই জিনিসটা মানে হচ্ছে এই গোল্লার পর অংশটা ভাঙাবা, মানে দেখো জি অফ এক্স আগে বের করবা, তারপরে সেটাকে এফ অফ এক্স এর মধ্যে ঢুকাবা। আর এখানে কি বলছে, ফার্স্টে এফ অফ এক্স বের করবা, সেটাকে জি অফ এক্স এর মধ্যে ঢুকাবা, তাই এই দুটোকে আসলে এক। তাহলে এটা কি হবে বলো তো? তাহলে এফ অফ এক্সটা আগে বের করো, এফ এক্স কত, এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাই না? তাহলে জি অফ এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা আমি বের করে এফ এক্স মাইনাস ওয়ান বসাই দিলাম। তারপরে এবার বলো জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 3x প্লাস 4, তাহলে জি অফ এক্স মাইনাস ওয়ান কত হবে, এই এক্স এর জায়গায় কত বসাবা, এক্স মাইনাস ওয়ান বসাবা, তাহলে এটা হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান প্লাস 4, তাহলে এটা কত আসতেছে তোমার 3x মাইনাস 3 প্লাস 4, মানে এটা আসতেছে তোমার আসলে 3x প্লাস 1।
এটা কি ক্লিয়ার সবার কাছে? এই জিনিসটা খুবই ইজি, কিন্তু তাও কেন জানি সবাই খুব ভুল করে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের এই এক্সাম্পলটাই যে গোল্লা দিয়ে এক্সাম্পলটা আছে না, এই গোল্লা দিয়ে এক্সাম্পলটা সবাই এফ আর জি নাম দেয়। মানে এই পৃথিবীর সব বইতে, মানে বাংলাদেশে অ্যাটলিস্ট সব বইতে এটাকে এফ অফ জি অফ এক্স এভাবে লেখা হয়, আর উল্টাটা লেখা জি অফ এফ অফ এক্স। এই জন্য সবাই এটাকে বলে ফগ গফের অঙ্ক, ঠিক আছে? ফগ ফগ গফের অঙ্ক। কিন্তু এটা ফগ গফ বইলো না আবার তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু ফগ গফ কিছু না, এটা হচ্ছে তোমার এফ অফ জি অফ এক্স আর জি অফ এফ অফ এক্স। তো তোমার যে কোনো একটা সার্জারি বলে যে আমরা এখন ফগ গফের অঙ্ক করবো, তাহলে সে আসলে এই জিনিসটা বুঝাইছে, বাট এটাকে কোনো ফগ গফ বইলো না, ঠিক আছে? এটা উচ্চারণ করতে হয় এফ অফ জি অফ এক্স আর জি অফ এফ অফ এক্স, ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, একটা মজার প্রশ্ন করি, বলো তো ফফ কত হবে? মানে এফ অফ এফ অফ এক্স কত হবে? এই জিনিসটা খুবই সোজা, তোমাদের বসি খালি ডান দিকে আগে দেখবা, ডান দিকটা আগে ভাঙাও, তাহলে ফার্স্টে এফ অফ এক্স বের করো, এটাকে ধরে আবার এফ এক্স এর মধ্যে ঢুকাই দাও, তাই না? তাহলে আবার কাজ করো, আচ্ছা এফ অফ এক্স কি কত ছিল? এক্স মাইনাস ওয়ান ছিল না? তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে, দেখো এই ভিতরের এফ অফ এক্স মানে কি? এক্স মাইনাস ওয়ান। তারপর বাইরের এফ অফ এক্সটা এখন বের করো। এখন ভিতরে এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে হিসাব করো, তাহলে তোমার এখানে ছিল কত? এক্স মাইনাস ওয়ান। তাহলে এবার খেয়াল করো যে এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি। দেখো এখানে ছিল তোমার এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে এফ অফ এক্স মাইনাস ওয়ান আসতেছে, তাহলে তোমার এখানে আসবে এক্স মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান, এটা আসবে তোমার এক্স মাইনাস টু। এটা কি সবাই ক্লিয়ার? এই জিনিসটা কি বুঝছো? এটা হচ্ছে তোমার এই যে সবাই ফগ গফের অঙ্ক বলে, সো এটা হচ্ছে সেই বিখ্যাত ফগ গফের অঙ্ক, বাট এটা ফগ গফ বানায় না, এটা হচ্ছে তোমার এফ অফ জি অফ এক্স। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কম্পোজিট ফাংশন। কম্পোজিট কেন বলে? কারণ কম্পোজিট হচ্ছে, দেখো তুমি ফার্স্টে এফ অফ এক্সটা বের করছো, সেটাকে আবার ধরে এখানে ঢুকাই দিছো। মানে এটাকে তুমি এভাবে চিন্তা করবা, তোমার কাছে একটা মেশিন আছে এফ জি মেশিন, এই জি মেশিন, এই জি মেশিনটা ইনপুট নেয় এক্স আর আর আউটপুট দিচ্ছে জি অফ এক্স, ঠিক আছে? আর এই আউটপুটটাকে ধরে তুমি আবার এফ মেশিনের মধ্যে ঢুকাই দিচ্ছ, এই জন্য এটাকে আসলে বলা হয় এটা, তুমি জি অফ এক্সটা বের করে সেটাকে আবার এফ অফ এক্স এর মধ্যে ইনপুট দিচ্ছ। এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা খুবই ইজি একটা জিনিস, কিন্তু সবাই খালি প্যাচ লাগে না। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? জি ভাই। কোনো প্রশ্ন আছে? একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। এফ অফ এক্স এর মান কি সবসময় এক্স মাইনাস ওয়ান? না, এই কেসে আমি বলে দিচ্ছি তোমাকে, এই কেসে বলে দিচ্ছি, সবসময় তো তা হবে না। যেমন আমি এখন এক্সাম্পলে যাই, তাহলে ব্যাপারটা বুঝবা। মানে আমি এই তোমাকে এফ অফ এক্স আর জি অফ এক্স বলে দেওয়া থাকবে, সমস্যা নাই, ঠিক আছে? ধরো এবার তোমাকে একটা এক্সাম্পলে যাই, কম্পোজিট ফাংশন মানে কি? এটা এটা দেখো তোমাকে এখানে বলে দেওয়া আছে, খেয়াল করো, তোমাকে বলা আছে এফ অফ এক্স সমান হচ্ছে এটা, জি অফ এক্স সমান হচ্ছে এটা, তাহলে তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে ফগ অফ জি, ফগ অফ এক্স, মানে এটা ফগ না কিন্তু, তোমার আবার বলতেছি এটা হচ্ছে তোমার, এই দেখো এফ গোল্লা জি অফ এক্স, এটা বের করতে বলছে। এখন বলো তোমার এফ অফ, এটা কি ফগ অফ এক্স মানে কি? তোমার এফ অফ জি অফ এক্স, তার মানে তোমাদের বলছি এটা বের করার সিস্টেম হচ্ছে ফার্স্টেই ডান সাইডটা বের করবা, ডান সাইডটা হবে তোমার এফ জি অফ এক্স, এটাকে তুমি আবার এফ এর মধ্যে ঢুকাই দিবা, এটা বুঝছো? জি ভাই। আচ্ছা এবার বলো তোমার জি অফ এক্স এর মান কত দেওয়া আছে, ভিতরটা বের করো, ভিতরটা কত? ভিতরটা আছে তোমার দেওয়া আছে, 2x তাহলে ভিতরটা দেওয়া আছে তোমার টু এক্স মাইনাস থ্রি, আর বাইরে একটা এফ অফ এক্স তো আছে, রাইট? এবার বলো, এবার তোমার এফ অফ এক্স এর মান দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, তাহলে এফ অফ এক্স এর মান দেওয়া কত ছিল? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, তাহলে এটা হবে তোমার, দেখো এক্স এর জায়গায় বসবে টু এক্স মাইনাস থ্রি, এটার স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স এর জায়গায় বসবে টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান। কারণ দেখো এখানে তোমার ছিল এক্স, এখানে ছিল এক্স, এই জন্য তোমার যা মানে ইনপুট দিছিল এক্স এবং আউটপুট দিছিল এক্স স্কোয়ার প্লাস টু। এই তুমি এটা খেয়াল করো, তোমাকে এখানে বলা ছিল এফ অফ এক্স সমান ছিল তোমার কত? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এই কথাটার মানে হচ্ছে তুমি যদি এক্স ইনপুট দাও, তাহলে তোমাকে আউটপুট দিবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। তুমি এখানে ইনপুট দিছো কি? টু এক্স মাইনাস থ্রি না? তাহলে টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এবার এটাকে ভাঙাইলে যা আসে সেটা তোমার আছে। এখন এটা অ্যাকচুয়ালি ভাঙা একটু সুন্দর করে লিখতে হয়, এটা ভাঙাইলে যা হবে তোমার সেটাই আছে, তুমি এটা লিখতে পারো। তোমার ফোর এক্স স্কোয়ার মাইনাস ছয়, তিন দুগুণে ছয় দুগুণে বারো এক্স প্লাস নয় প্লাস সিক্স এক্স মাইনাস নয় প্লাস ওয়ান, যা আসে, ঠিক আছে? এটা আসবে আমার ফোর এক্স স্কোয়ার, এটা আসবে মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান, এটা হবে, ঠিক আছে? এটা কি সবার কাছে ক্লিয়ার? খুব ইজি জিনিস, কিন্তু কেন জানি সবাই খুব প্যাচ লাগে, ঠিক আছে? এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে এবার পরেরটা করো, পরেরটা কি বলছে? গফ অফ এক্স। মানে আমি বলতেছি যে বন্ধু বললাম না যে সব বইতে খালি এই ফগ আর গফ লেখা, এই জন্য খালি এটাকে বলো সবাই ফগ গফের অঙ্ক, বাট এটা তোমরা ফগ গফ বইলো না, এটা হচ্ছে তোমার জি অফ এফ অফ এক্স, এটা বের করতে বলছে। এটা বের করো তো সবাই একটু।
আচ্ছা বাইরে একটা জিনিস বলে রেখে তোমার এখানে ব্র্যাকেট দেওয়া না দেওয়া একই কথা, ব্র্যাকেট না দিলেও চলে। আমিও করি, তোমরাও করো। হয়েছে সবার? পারছো এটা সবাই? এখানে g of x এর মান তো দেওয়া নাই। না দেওয়া আছে তো, এই যে 2x + 3, এই যে ও আচ্ছা 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 পাইছি। মিলছে সবার? আমি তো শুধু আপনারটা দেখতেছি, বুঝতে পারতেছি না ইউএসএ ক্লাস করতেছি। আচ্ছা সমস্যা নেই। এত তো লাগার কথা না। ভাই আমার তো উল্টা আসে। উল্টা? আমার আসছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1। কারণ তুমি উল্টা করে বসাইছো। আমি না, আমি f of g of x না g of f of x বের করতে বলছিলাম। এটা একটু দেখো, মানে আমি বলছি তোমার এই যেটা বের করতে, নিচেরটা। 4 নাম্বারটা করতে বলছেন না 6 নাম্বারটা। ও আচ্ছা যাও, তুমি ক করতে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি ক করে দিয়েছিলাম, খ করতে বলছিলাম। আচ্ছা যাক সমস্যা নেই, পারছো তো, সমস্যা নেই। ক করছি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তাই এটা তো বুঝছো রাইট? তারপরে তুমি যদি গ করতে পারো, ক হইছে, খ হইছে, গ সোজা, গ তোমাদের দেখাইলাম, এটা হচ্ছে তোমার f of x। এটা তুমি ভাঙা কিভাবে? ফার্স্টে ডান সাইডেটা বের করবা, f of x বের করবা, তারপর সেটাকে আবার f এর মধ্যে ঢুকাই দিবা। তারপর বাকিটা তোমরা হিসাব করে দেখো, তোমরা পারবে, ঠিক আছে? এটা ক্লিয়ার সবার কাছে? এখন তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই জিনিসটা খুব সোজা। এখানে খেয়াল করো, আমি f of g of x, এই f of g of 2 যদি বের করতে বলি, এটা তুমি দুই ভাবে করতে পারো। তোমার দেখো এখানে অলরেডি তোমার f of g of x বের করা আছে না, তুমি খালি এখানে x এর জায়গায় 2 বসিয়ে দিলেই হবে, তাও হবে। তুমি এভাবে করতে পারো,
এর চেয়ে সোজা বুদ্ধি হচ্ছে এটা বের করা। দেখো তোমার এটা মানে কি এফ অফ জি অফ টু না, তোমাদের বলছে ডান সাইডটা আগে বের করতে, রাইট? তাহলে জি অফ টু কত আসে দেখো তো। জি অফ টু মানে কি তোমার জি অফ এক্স হচ্ছে, দেখো তোমার জি অফ এক্স হচ্ছে 2x মাইনাস 3, তাহলে জি অফ টু কত আসবে? তাহলে জি অফ টি হবে তোমার এখানে আসবে তোমার জি অফ টু, জি অফ টু হচ্ছে তোমার 2 টাইমস 2 মাইনাস 3, তাহলে আসবে 4 মাইনাস 3, এটা আসবে 1। তাহলে এই জি অফ এক্স এর ভ্যালু কত আসতেছে? 1। আর এটা বাইরে এক্স এফ, এখান থেকে বের করো। এটা করলে কি আসে? এফ অফ 1। এবার এফ অফ 1 হবে তোমার 1 স্কয়ার প্লাস 3 টাইমস 1 প্লাস 1। এটা কি বুঝছো? তাহলে আসবে তোমার 3 আর 2 5 আসবে। তুমি চাইলে এটাকে এভাবে করতে পারো, আবার তুমি চাইলে এই পুরোটা এফ অফ জি অফ এক্স বের করে ফাইনালি এটা আসছে কত, এটা কি আসছে দেখো তো, এফ অফ জি অফ এক্স পাইছো। এখন এফ অফ জি অফ এক্স যেহেতু এই যেটা পেয়ে গেছো, তাহলে এখান থেকে তুমি আসলে এফ অফ জি অফ টু বের করার কোনো ব্যাপার না। এফ অফ জি অফ টু যদি বের করতে হয় তাহলে এখানে খালি এক্স এর জায়গায় 2 বসায় দাও। এটা তোমার 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 প্লাস 1। দেখি এটা কত আসে, তাহলে 4 4 এ 16 মাইনাস 12 প্লাস 1, আমি বলে হিসাব ভুল করছি, এটা আসবে 5 আসতেছে। আর এখানে তাহলে কত আসছে? আচ্ছা এটা 5ই আসছে, ঠিক আছে। এটা কি বুঝছো? তুমি চাইলে এই পুরোটা এফ অফ জি অফ এক্স বের করে তারপর এখানে এক্স থেকে 4 বসায় করতে পারো, 2 বসায় করতে পারো, আবার তুমি চাইলে এভাবে করতে পারো, তোমার যেটা ইচ্ছা। এই জিনিসটাকে বোঝা গেছে? তাহলে কম্পোজিট ফাংশন বোঝা গেছে। আচ্ছা এটা খুব সোজা জিনিস এবং এটা নিয়ে প্যাচ খায় না, ঠিক আছে? এটা খুব ইজি জিনিস, এটা খুব মানে নাইভ জিনিসপাতি, তবে এটা অ্যাটলিস্ট ফগ গফ বলবো না, এটা এটার নাম হচ্ছে কম্পোজিট ফাংশন। এবং এটা পড়তে হয় এফ অফ জি অফ এক্স, আর এটা হচ্ছে জি অফ এফ অফ এক্স, আর এটা হচ্ছে তোমার এফ অফ এক্স, ঠিক আছে? আর ভাঙানো খুব ইজি, এটা পুরো আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমি একটু সামনে আগাই। এরপরে যে জিনিসটা পড়বো সেটা খুব ইন্টারেস্টিং, এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। এটা নাম শুনছো কখনো তোমরা? পিস ওয়াইজ ফাংশন শব্দটা খুব ইন্টারেস্টিং, PIECE ওয়াইজ ফাংশন। এই নামটা শুনে কারো কোনো আইডিয়া আসতেছে জিনিসটা আসলে কি হইতে পারে? এটার বাংলা, ভালো বাংলা আমি আসলে জানি না, এটা সম্ভবত আমি কোনো বইতে এটা বাংলা দেখিনি, এটা খণ্ডিত ফাংশন বলতে পারো। কারণ এই পিসটা আছে না, এই পিসটা হচ্ছে তোমার যে টুকরা টুকরা, পিস মানে হচ্ছে তোমার এই টুকরা টুকরা ফাংশনের, ঠিক আছে? এটা হচ্ছে তোমার খণ্ডিত ফাংশন বলা যায়, আমি আসলে এটার কোনো বাংলা কোনো বইতে করতে দেখিনি, ঠিক আছে? এটা তুমি বলতে পারো খণ্ডিত ফাংশন ইন এ সেন্স, ঠিক আছে? এখন এটা খেয়াল রাখবে, এখন পিস ওয়াইজ ফাংশন জিনিসটা আসলে কি হইতে পারে, কার কোনো আইডিয়া আছে? না ভাই। আচ্ছা ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এটা খুব মানে খুব কঠিন কিছু না। ধরো তোমাকে বললাম, আমি তোমাকে একটা ফাংশন ডিফাইন করতে বললাম, ধরো তোমাকে একটা ফাংশন বললাম, ফাংশনের নাম হচ্ছে ধরো স্কুল, এই ফাংশনটার নাম হচ্ছে স্কুল ফাংশন। এই ফাংশনটা ধরো তোমার যে কোনো একটা ক্লাস ইনপুট নিবে, ক্লাস ইনপুট নিয়ে আমাকে বলে দেবে এই ক্লাসটা কোন স্কুলে, মানে ধরো আমি যদি তোমাকে বলি ক্লাস 3, মানে আমি তোমাকে বললাম স্কুল অফ ক্লাস 3, তাহলে সে আমাকে বলবে আচ্ছা এটা হচ্ছে প্রাইমারি স্কুল, ঠিক আছে? আর আমি যদি বলি তোমাকে বলি আচ্ছা স্কুল অফ স্কুল ক্লাস 7, তাহলে এটা তোমাকে বলবে, ধরো তোমাকে বলবে এটা এই কি বলে এটা, ধরো তোমাকে হাই স্কুল বলবে, এরকম। মানে তুমি এখানে ক্লাস ইনপুট দিবা, সে আমাকে আসলে কোন স্কুলে পড়ে সেটা আসলে আউটপুট দিবে। এখন তোমাকে যদি বলা হয় এরকম একটা ফাংশন লিখতে, তুমি কি করবা বলো তো? তোমাকে এরকম তাহলে একটা ডিসিশন নিতে হবে, আচ্ছা ঠিক আছে, যে এই ফাংশনের নাম হচ্ছে স্কুল, এটা ইনপুট নিবে ক্লাস, তারপর তোমাকে একটু চিন্তা করতে হবে, আচ্ছা ঠিক আছে তোমাকে বললো আচ্ছা ঠিক আছে যে এই ক্লাসটা তোমাদের প্রাইমারি স্কুল মনে আছে, প্রাইমারি স্কুল কোন পর্যন্ত? প্রাইমারি স্কুল তোমাদের বলবা কখন? তুমি 1 2 3 4 5 এই পর্যন্ত হলে তুমি বলবা এটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো তুমি আসলে বলতে পারো আচ্ছা ঠিক আছে ক্লাস যদি লেস দেন অর ইকুয়াল টু 5 হয় তাহলে বলবা প্রাইমারি স্কুল, ঠিক আছে? আবার তুমি এরকম বলতে পারো আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইভাবে বলি 1 এর সমান বা 1 এর চেয়ে বড় আর 5 এর ছোট হলে তুমি বলবা প্রাইমারি স্কুল। আর তুমি বলো আচ্ছা ঠিক আছে 6 7 8 9 10 এটা হলে তুমি বলবা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তোমার হাই স্কুল, ঠিক আছে? এখন চিন্তা করো তাহলে তুমি এটা কি বলতে পারো, আচ্ছা ঠিক আছে 6 বা এর চেয়ে বড় হইলে তাহলে আমি আসলে বলবো এটা হচ্ছে তোমার হাই স্কুল। আবার এমন বলতে পারো আচ্ছা ঠিক আছে 11 12 এটা হলে আমি ধরো বলবো কলেজ, তাহলে আমি এটা কি হয়ে লিখতে পারি, আচ্ছা ঠিক আছে তাহলে এরকম তিনটা কেস হতে পারে যে 1 থেকে 5 এর মধ্যে হলে আমি বলবো প্রাইমারি স্কুল, 6 থেকে 10 এর মধ্যে হলে আমি বলবো হাই স্কুল, আবার ধরো 11 থেকে 12 এর মধ্যে হইলে ক্লাস, তাহলে আমি এটাকে বলবো আসলে
11 থেকে 12 হলে আমি এটাকে বলবো আসলে ধরো কয়েজ। একটা জিনিস খেয়াল করো যে আমি এই ফাংশনটাকে আসলে 3 ভাগে ভাগ করে ফেললাম না, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট না, এটা কি বুঝছো? এই ফাংশনটা আমি 3টা ভাগে ভাগ করে ফেললাম, যে এই ক্লাসের মানের উপর ডিপেন্ড করে 3টা ভাগে ভাগ করে দিলাম। যে ক্লাস যদি 1 থেকে 5 এর মধ্যে হয় তাহলে আমি প্রাইমারি বলবো, ক্লাস যদি 6 থেকে 10 এর মধ্যে হয় তাহলে আমি হাই স্কুল বলবো, ক্লাস যদি 11 থেকে 12 এর মধ্যে হয় তাহলে আমি এটাকে কলেজ বলবো। তাহলে এই ফাংশনটাকে আমি সাথে 3টা ভাগে ভাগ করে ফেললাম, কিন্তু 3টা মিলেই কিন্তু একটা ফাংশন। ব্যাপারটা কি বুঝতেছো? ব্যাপারটা কি বুঝতেছো যে আমি আসলে এই ফাংশনটার কাজকে 3 ভাগে ভাগ করে ফেলছি, যে এই অংশে থাকলে একটা কাজ, এই অংশে থাকলে একটা কাজ, এই অংশে থাকলে একটা কাজ। এই কিন্তু পুরাই 3টা, পুরো জিনিসটা মিলিয়ে আসলে একটা ফাংশন, এই পুরো বক্সটা মিলিয়ে আসলে একটা ফাংশন, এটা মিলে আসলে একটা ফাংশন। এটা কি বুঝছো? এই জন্য এই জিনিসটাকে আসলে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। এটাকে পিস ওয়াইজ ফাংশন এই জন্য বলা হয়, দেখো আমি ফাংশনটাকে 3টা ভাগে ভাগ করে ফেলছি, 3টা টুকরা করে ফেলছি। যে এই ইনপুট হচ্ছে তোমার ক্লাস, ইনপুট ক্লাসটা যদি একরকম হয়, 1 থেকে 5 এর মধ্যে হয়, এই টুকরার মধ্যে থাকলে প্রাইমারি বলবো, 6 থেকে 10 এই টুকরার মধ্যে থাকলে হাই স্কুল বলবো, 11 থেকে 12 এই টুকরার মধ্যে থাকলে আমি কলেজ বলবো। এটা কি ক্লিয়ার হয়ে গেছে? যে আমি একটা ফাংশনের ইনপুটের উপর ডিপেন্ড করে এই ফাংশনটাকে 3টা টুকরা করে ফেলছি। যে ইনপুট যদি 1 থেকে 5 এর মধ্যে থাকে তাহলে একটা কিছু করব, ইনপুট যদি 6 থেকে 10 এর মধ্যে থাকে তাহলে একটা কিছু করব, ইনপুট যদি 11 থেকে 12 এর মধ্যে থাকে তাহলে একটা কিছু করব। একটা ফাংশনকে আমি 3 ভাগে ভাগ করে ফেলছি, এই জন্য এই ফাংশনটাকে বলা হয় আসলে পিস ওয়াইজ ফাংশন। এটা কি বুঝছো? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? পিসওয়াইজ ফাংশন। আচ্ছা পিস ওয়াইজ মানে হচ্ছে তোমার এটা টুকরা করে ফেলছে, ঠিক আছে? মানে পিস মানে হচ্ছে টুকরা। কারণ তোমাকে বললাম দেখো ফাংশনের মানটা তিন রকম হইতে পারে, এই রকম হইতে পারে, আবার এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে, 3টা টুকরা হইতে পারে। এই 1 নাম্বার কেস হইতে পারে, 2 নাম্বার কেস হইতে পারে, 3 নাম্বার কেস হইতে পারে, ঠিক আছে? তুমি ইনপুটের উপর ডিপেন্ড করবে, ইনপুটের উপর ডিপেন্ড করে আমি আসলে ফাংশনটাকে 3টা টুকরা করে ফেলছি। এই জন্য এই ফাংশনটাকে আসলে বলা হয় টুকরা টুকরা ফাংশন। আমি বলি টুকরা টুকরা ফাংশন, বা অ্যাকচুয়ালি ভালো নাম হচ্ছে পিস ওয়াইজ ফাংশন, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে এটা মানে তোমাদের কাছে খুব কমপ্লিকেটেড লাগতেছে, বাট জিনিসটা খুব ইজি। কেন? তোমাকে আসলে কি করতেছে দেখো তো, তোমার এই ইনপুটের উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করে ফেলছে না। এবার একটা কাজ করি, ঠিক আছে? ধরো তোমাকে বললাম তোমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এটাকে তুমি 3 টুকরা করে ফেলবা। এক টুকরা হচ্ছে আচ্ছা ঠিক আছে, যদি এক্স এর মান পজিটিভ হয় তাহলে তুমি আউটপুট দিবা, বলবা আচ্ছা এটা হচ্ছে +1। যদি এক্স এর মান 0 হয় তাহলে তুমি এটাকে বলবা 0, আর যদি এক্স এর মান নেগেটিভ হয় তাহলে তুমি এটাকে বলবা -1। এটা হচ্ছে একটা ফাংশন, এটা কি বুঝছো? তাহলে এখানে ইনপুটটা কি? ইনপুটটা এক্স না? দেখো ইনপুটের মানের উপর ডিপেন্ড করে আমি আসলে এটাকে 3টা টুকরা করে ফেলছি। যদি ইনপুট পজিটিভ হয় তাহলে +1 বলবো, ইনপুট 0 হলে 0 বলবো, আর ইনপুট যদি নেগেটিভ হয় তাহলে এটাকে বলবো -1। এটা কি বুঝছো? তাহলে দেখো ইনপুটের উপর ডিপেন্ড করে, ইনপুট এক্স এর মানের উপর ডিপেন্ড করে আমি আসলে 3টা টুকরা করে ফেললাম না? 1 নাম্বার টুকরা, 2 নাম্বার টুকরা, 3 নাম্বার টুকরা, রাইট? এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা এখন তাহলে আমাকে বলো তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এফ অফ 30 এটা কত হবে? আমার প্রশ্নটা বুঝছো? দেখো এই এক্স এর জায়গায় আমি ইনপুট দিছি 30, কারণ আমি তোমাদের বলছি এই ফাংশনের ইনপুটটা 3 টুকরা হয়ে গেছে। এক্স পজিটিভ হলে বলবে +1, আউটপুট দিবে +1, এক্স নেগেটিভ হলে আউটপুট দিবে -1, আর এক্স 0 হলে আউটপুট দিবে 0। তাহলে এই ফাংশনটা আসলে দেখো তুমি মনে মনে চিন্তা করো, এই ফাংশনটা মনে করো একটা মেশিন। এই মেশিন আসলে 3 টাইপের কাজ করতে পারে। 1 নাম্বার হচ্ছে সে যদি পজিটিভ কিছু পায় সে আউটপুট দিবে +1, আর এইভাবে বলি +1। যদি সে নেগেটিভ, 2 নাম্বার হচ্ছে তুমি যদি 0 দাও তাহলে সে আউটপুট দিবে আসলে 0, আর তুমি যদি 3 নাম্বার হচ্ছে তুমি যদি নেগেটিভ দাও তাহলে সে আউটপুট দিবে আসলে -1। তাহলে আমি এখানে ইনপুট দিছি কি 30 দিছি না? তুমি আউটপুট কোনটা দিবা? তাহলে এটা +1 হবে না? +1। এটা কি বুঝছো? এখন আমি যদি তোমাকে বলি এফ অফ -30 তাহলে কি ইনপুট দিবে? আউটপুট দিবে তাহলে -1 আউটপুট দিবে। এটা কি বুঝছো? তার মানে তোমার এই জিনিসটা এফ অফ এক্সটাকে তুমি 3টা টুকরা করে ফেলছো। এই 3 টুকরার উপর ডিপেন্ড করে ইনপুটের উপর ভিত্তি করে 3টা টুকরা করছো। ইনপুট হচ্ছে তোমার এক্স, এক্স এর উপর ডিপেন্ড করে তুমি আসলে 3টা টুকরা বানাইছো। এই 3টা টুকরার উপর ডিপেন্ড করে তুমি আসলে ডিসাইড করবা যে আচ্ছা আমার ইনপুট যদি 30 পাই তার মানে আমি যাবো এই জায়গায়, কারণ আমার এই মানটা হচ্ছে পজিটিভ, তাহলে আমি আউটপুট দিব এটা। ইনপুট যদি নেগেটিভ হয় তাহলে আমি আউটপুট দিব এটা, আর ইনপুট যদি 0 হয় তাহলে আমি আউটপুট দিব 0। ঠিক আছে? এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এখন এই যে আমি তোমাদের টুকরা করে দেখালাম না, এই টুকরা করে আসলে দেখানো হয় না, এটাকে আসলে লেখার একটা স্টাইল আছে। স্টাইলটা হচ্ছে খেয়াল করো, তোমাদের বলছিলাম না যে এই পুরো জিনিসটা মিলে আসলে একটা ফাংশন। এই জন্য এটাকে আসলে এইভাবে লেখে যে এফ অফ এক্স, এটা মানে হচ্ছে 3টা জিনিস দেওয়া, এখানে বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দেয়, বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় এই পুরো যেখানে যা কিছু লিখবো সবগুলো মিলে এফ অফ এক্স।
তাহলে এখানে এইভাবে লেখে যে শর্তটা ডান পাশে লেখে। শর্ত কত, মানে এক্স যখন পজিটিভ তখন শর্তটা লেখে এরকম কমা দিয়ে লেখে, এটা হচ্ছে +1। এটা দিয়ে বোঝাচ্ছে তুমি যদি পজিটিভ পাও তাহলে +1 দিবা, 0, x ইকুয়াল টু 0, আর -1, x লেস দেন 0 বা নেগেটিভ। এটা কি বুঝছো? মানে সাধারণত এই যে তোমাদের তিনটে টুকরা করে বললাম, তো এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় এই তিনজন মিলে আসলে একটা ফাংশন, এই পুরো বক্সটা মিলে আসলে f of x, এই পুরো বক্সটা f of x, এই জন্য তোমার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেয়। আর এর মধ্যে তিনটা টুকরা থাকে, এক নাম্বার টুকরা হচ্ছে এটা, দুই নাম্বার টুকরা হচ্ছে এটা, তিন নাম্বার টুকরা হচ্ছে এটা। এই টুকরার ভ্যালুটা হচ্ছে এটা, আর শর্তটা হচ্ছে এই পাশে লেখে। মানে এখানে তোমার এইভাবে লেখে যে তোমার এখানে মান, এটা হচ্ছে তোমার মান, আর এটা হচ্ছে তোমার শর্ত। এটা কি বুঝছো সবাই? মানে পুরো জিনিসটা মিলে একটা ফাংশন, বা এই ফাংশনটা এক্স এর মানের উপর ডিপেন্ড করে তিনটা টুকরা হতে পারে, এই এক নাম্বার টুকরা, দুই নাম্বার টুকরা, তিন নাম্বার টুকরা। এটা কি বুঝছো? আচ্ছা, এখন তোমাদের খুব পরিচিত একটা পিসওয়াইজ ফাংশন অবশ্য আছে, সেটা তোমাদের জানার কথা, আই ডোন্ট নো তোমরা জানো কিনা। তোমাদের মনে আছে মডুলাস ফাংশন? এটা কিভাবে লেখে? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে যে -x যখন x লেস দেন 0, 0 যখন x ইকুয়াল টু 0, প্লাস x যখন x গ্রেটার দেন 0। তোমরা দেখছো না? এই জিনিসটা একটা পিসওয়াইজ ফাংশন। কেন? এই যে তোমার পুরো বক্সটা দেখতেছো, এই পুরো বক্সটাই হচ্ছে তোমার মডুলাস অফ x, আর এখানে ইনপুটটা হচ্ছে তোমার x, ইনপুটটা হচ্ছে তোমার x, আর আউটপুটটা আসলে ডিপেন্ড করে। আউটপুটটা তোমাকে এখানে বলা আছে যে যখন x লেস দেন 0, মানে তোমাকে যদি এরকম বলি -3, তার মানে কি এখানে কি ইনপুট দিছি কি -3, তার মানে তোমার এখানে চলে যাবে। যখন মানে যেহেতু লেস দেন 0, তার মানে তোমার আউটপুট দিবে কি মাইনাস অফ x। ইনপুট দিছিলা কি, ইনপুট দিছিলা -3, তোমার আউটপুট হবে মাইনাস অফ -3, মানে হচ্ছে 3। আর তুমি যদি ইনপুট দাও 3, তাহলে তুমি x এর মান কত দিছো? তুমি x এর মান দিছো তুমি 3, তাহলে তোমার যাবে চলে যাবে এখানে, কারণ এটা পজিটিভ, তাহলে তোমার আউটপুট দিবে যা ছিল তাই, x যা ছিল তাই ইনপুট দিবে। এটা কি বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে পিসওয়াইজ ফাংশনের কাহিনী শেষ। একটা জিনিস মনে রাখবা, পিসওয়াইজ ফাংশনের নামটা মনে রাখবা, ঠিক আছে? নামটা কেন মনে রাখতে বললাম, যে তোমাদের সবাই ম্যাথগুলা করতে পারো, বাট এই জিনিসটা যদি কেউ একজন বলে তোমরা কি পিসওয়াইজ ফাংশন চিনো, তাহলে তোমরা সব হাত করে তাকাই যে এই জিনিসটা কি, এটা নাম কম শুনে নেই, বাট তোমরা এই ম্যাথ দিলে করতে পারো, ঠিক আছে? এটা করবে না, ঠিক আছে? এটা খুবই বাজে অভ্যাস। আচ্ছা, যাও নিবে। সো এখন আমরা নেক্সট একটা প্রবলেমে যাই। একটু খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে একটা বড় টাইপের ফাংশন দেওয়া আছে, দেখা যাচ্ছে? ফাংশনটা এরকম যে f of x সমান এরকম একটা বড় ব্র্যাকেট দিয়ে, তোমাদের বলছে ব্র্যাকেটটা দেওয়ার অর্থ হচ্ছে সবগুলো মিলে একটা, 3x - 1 যদি x গ্রেটার দেন 3, তারপর হচ্ছে তোমার x² - 2 যদি -2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 3, আর 2x + 3 যদি x লেস দেন -2। এটা কি বুঝছো এখানে কি বলতে চাইছে তারা? আসলে এখানে বলতে চাইছে যে এফটা তিনটা টুকরা হতে পারে, এটা হচ্ছে এক নাম্বার টুকরা, এটা হচ্ছে দুই নাম্বার টুকরা, এটা হচ্ছে তিন নাম্বার টুকরা। এই ইনপুট হচ্ছে এক্স, ইনপুটের মান যদি এক্স এর মান যদি 3 এর চেয়ে বড় হয় তাহলে আউটপুট দিবা এটা, এক্স এর মান যদি 2 থেকে 3 এর মধ্যে হয় তাহলে আউটপুট দিবা এটা, আর এক্স এর মান যদি -2 এর চেয়ে ছোট হয় তাহলে আউটপুট দিবা এটা। এটা কি বুঝছো? ব্যাপারটা কি বুঝছো? জিনিসটা কি বোঝাচ্ছে আসলে? অঙ্ক করতে পারা ব্যাপারটা পরে, আগে তোমাকে দেখতে হবে জিনিসটা বুঝছো কিনা। এটা কি ক্লিয়ার সবার কাছে যে পিস ওয়াইজ কেন বললো এটাকে? এটা হচ্ছে একটা পিস ওয়াইজ ফাংশন, এই জিনিসটাকে বলা হয় একটা পিস ওয়াইজ ফাংশন, PICWISE, পিস ওয়াইজ ফাংশন। টুকরা টুকরা ফাংশন, আমি আসলে টুকরা টুকরা ফাংশন বলে মজা লাগে আমার কাছে। আচ্ছা, যাও নেবে। এটা কি বুঝছো? এখন তোমাকে খুব সিম্পলি কিছু জিনিসের মান বের করতে হচ্ছে, তখন তোমাকে ফার্স্টে বলছে, আচ্ছা দেখো ক নাম্বারে কি বলছে, f of 2 বের করো। আচ্ছা, আমাকে বলো তো f of 2 মানে কি? এখন দেখো তুমি ইনপুট দিছো কি, ইনপুট 2 দিছো না, তাহলে এটা কোথা থেকে আউটপুট দিবা বলো তো? এখানে দিবা 2 নম্বরে। 2 নম্বরে? কেন 2 নম্বরে? -2। হ্যাঁ, তুমি ইনপুট দিছো 2, আর দেখো -2 এর চেয়ে দেখো তুমি অ্যাকচুয়ালি এটা এখানে লিখতে হয় যে যেহেতু -2 লেস দেন ইকুয়াল টু 2 লেস দেন ইকুয়াল টু 3, তার মানে আমি এখান থেকে আসলে বলতে পারি এই যে 2 নাম্বার ইনপুট আউটপুট দাঁড়াবে, মানে 2 নাম্বার দেওয়া মানে কি x² - 2, তাহলে হচ্ছে তোমার 4 - 2। এটা কি বুঝছো? আচ্ছা, তা এই অঙ্কগুলো করা কোনো ব্যাপারই না। এটা বলো f of 4 কত? কোথায় বসাবো? এক নাম্বারটায়, কারণ তোমার 3 এর চেয়ে বড় হলে এটা বসাবো, তাহলে এখানে বসাবো 3 × 4 - 1, এটা হচ্ছে তোমার 12 - 1 মানে হচ্ছে 11, ইজি। এখন এটা হচ্ছে ধরো তোমার, এটা বলো এবার f of -1 কত হবে, তাড়াতাড়ি বলো কোথায় বসাবা?
-1 কোথায় বসাবা? 2 নাম্বার। কেন? কারণ হচ্ছে তোমার -2 এর চেয়ে -1 বড়, আবার এটা 3 এর চেয়ে ছোট। তার মানে এটা তোমার 2 নম্বরে বসবে। তোমার -1 স্কয়ার -2 মানে এটা হবে -1। এবার বলো বাকিটা করতে থাকো একটা একটা করে, প্র্যাকটিস হোক তোমাদের। f অফ -3 এটা কোথায় বসাবা? কয়টা নম্বরে? 3 নম্বরে। হ্যাঁ, কারণ তোমার এই যে এটা তুমি চিন্তা করো, তাহলে তোমার -3 এর ভ্যালু হচ্ছে 2 এর চেয়ে ছোট, তাহলে তুমি এটা আসলে 3 নম্বরে বসাবে। সেটা হচ্ছে তোমার 2 × -3 + 3। এটা যা আসে তোমার -6 থেকে 3 গেলে -3 আসবে। এইবারে ফাইনালি আর কি আছে? আচ্ছা বলো তো f অফ 4.5 কোথায় বসাবা? 1 নম্বরে। 1 নম্বরে। এটা ইজি, এটা এটা যা পারবা। তারপর এখন বলো f অফ 0 কত বসাবা? 2 নম্বরে। আচ্ছা 2 নম্বরে, রাইট? 2 নম্বর। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা মজার ব্যাপার বলি তোমাদের, একটা ছোট্ট জিনিস এক্সাম্পল দিই। ধরো তোমাকে বললাম যে এটা নাই, ঠিক আছে? এইবার তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো f অফ -2 কত, তাহলে তুমি কি করবে? প্রশ্নটা ক্লিয়ার? দেখো আমি ইকুয়াল চিহ্নটা উঠাই দিছি। এবার বলো -2 কি এখানে বসবে? বসবে না, কারণ হচ্ছে তোমার এটা 3 এর চেয়ে বড়, এটা বাদ। 2 নাম্বারটা কি বসবে? এখানে বলছে -2 এর চেয়ে বড় হইতে হবে, তার মানে এটাও বাদ। এটা হচ্ছে -2 এর চেয়ে ছোট, মানে এটাও বাদ না। আর তোমার কোনো ভ্যালু কি পাচ্ছ তুমি এখানে বসানোর মতো? না ভাই। এই জন্য এইটাকে বলা হয় আসলে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে তোমাদের ধারণা হচ্ছে একটা জিনিস আনডিফাইন্ড মানে এটা তোমরা বুঝো যে এটা মানে মান বের করা যায় না। মানে আনডিফাইন্ড আর ইনফিনিট আসলে এক জিনিস না। আনডিফাইন্ড মানে হচ্ছে তোমাকে বলে দেয় নাই। আর ডিফাইন করা মানে কি? ডিফাইন করা মানে হচ্ছে সংজ্ঞায়িত করা। তোমার একটা সংজ্ঞা, ডেফিনেশন শব্দ শুনছো না? ডেফিনেশন শব্দটা মানে হচ্ছে সংজ্ঞা বা ডেফিনেশন। আনডিফাইন্ড কথাটা মানে হচ্ছে তোমরা বাংলায় বলো অসংজ্ঞায়িত, ঠিক আছে? অসংজ্ঞায়িত মানে হচ্ছে তোমার এটা সংজ্ঞায়িত করা হয় নাই, মানে এটা একটু সুন্দর মানে সহজ করে বললে তোমাকে বলা হয় না, ঠিক আছে? বলা হয় না। এখন তোমাকে যদি এরকম একটা ফাংশন দিয়ে বলে দেয় যে এখানে f অফ -2 এর মান কত, এখানে যদি তুমি কিছু বলে দাও নাই, তুমি কিছু ডিফাইন করে দাও নাই, এই জন্য এটাকে বলা হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, ঠিক আছে? এখন তোমাদের মাথায় আসতে পারে যে তাহলে 1/0 এর মান কেন তাহলে অসংজ্ঞায়িত? কারণ হচ্ছে কোন একটা জিনিসকে 0 দিয়ে ভাগ করলে কি মান হবে এটা তোমাকে কেউ বলে দেয় নাই, এই জন্য 1/0 এর মান হচ্ছে আসলে অসংজ্ঞায়িত। এটার সাথে ইনফিনিটির কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এটা আমি পরে যদি আরো পড়ে তাহলে এটা একটু ডিফাইন করবো। এখানে একটু বুঝে রাখবা জিনিসটা, যে এখানে যেরকম আমি কোথাও ইনপুট দিতে পারতেছি না, আমি বলে দেই নাই, মানে অসংজ্ঞায়িত শব্দটা মানে হচ্ছে বলা হয় নাই, মানে বলে দেয় নাই। মানে কোন একটা মান যদি আমি বলে না দেয় সেটা হচ্ছে অসংজ্ঞায়িত, আমি না বলে দিছি মানে বলে দেই নাই। তেমনি 1/0 এর ভ্যালু কত হবে এটা আসলে তোমাকে কেউ বলে দেয় নাই। মানে তুমি যদি বলো অসংজ্ঞায়িত তার মানে হচ্ছে এটার মান কেউ নির্ধারণ করে দেয় নাই, এই জন্য এটার ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। সো এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখলাম। সো আজকে যে টপিকগুলো পড়ালাম সেটা আসলে খুবই ইজি, কম্পোজিট ফাংশন আর হচ্ছে পিসওয়াইজ ফাংশন। আর তোমাদের একটা জিনিস দেখালাম যে একটা গ্রাফ দেখে তুমি কিভাবে বুঝবা যে এই গ্রাফটা ফাংশন হবে কি হবে না। এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করতে পারি।